এই মেয়েটির পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই। গরিব হলেও সে ছিল ভীষণ ভালো আর কঠোর পরিশ্রমী। যাকে ভালোবেসে বিয়ে করার স্বপ্ন দেখেছিল সে ছেলেটাকেই সে হাতে নাতে ধরে ফেলে অন্য এক মেয়ের সাথে। ভেঙে যায় সবকিছু, সে নিজেই সম্পর্ক শেষ করে দেয়। কিন্তু গল্পটা এখানেই থেমে থাকে না। 2-3 মাস পরে সে ছেলেটাই আবার ফিরে আসে মেয়েটির জীবনে, কারণ যাকে সে বিশ্বাসঘাতকতা করে ভালোবেসেছিল সে মেয়েটাই এখন অন্য একজনকে বিয়ে করতে চায়। এবার প্রশ্ন একটাই, ছেলেটি যে ফিরে আসলো এখন মেয়েটির রিয়াকশন কি হবে? সে কি আবার সুযোগ করে দেবে নাকি নিজের সম্মান বেছে নেবে? চলো দেখি এই গল্পটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। ড্রামার শুরুটা হয় সিটি কাউন্সিলরের একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দিয়ে। 2026 সালের বিখ্যাত ব্লুক্রাফট ফেস্টিভ্যাল বা নীল কাঁকড়া উৎসবের ডিজাইনের দায়িত্ব পেতে নিজের কোম্পানির হয়ে লড়তে এসেছেন তরুণ পরিচালক মিরি। তিনি যখন অত্যন্ত গুরুত্বের সাথে নিজের আইডিয়াগুলো কাউন্সিলরের সামনে তুলে ধরেছিলেন তখনই দৃশ্যপটে হাজির হয় এক কুৎসিত মানসিকতার বৃদ্ধ বিচারক। কোনো কারণ ছাড়াই সে মিরিকে শুরুতেই ফেল বা অকৃতকার্য ঘোষণা করে বসে। সে কি বড় কাঁকড়া পছন্দ করে নাকি ছোট? এরপর অন্য পুরুষদের সাথে সে মিরিকে অত্যন্ত নোংরা রসিকতার লক্ষ্যবস্তু বানায়। বৃদ্ধটি ব্যঙ্গ করে বলে, মিরি নিশ্চয়ই বড় আর মাংসওয়ালা কাঁকড়া পছন্দ করে, তাই না? ডিরেক্টর ডি তো এখনো অবিবাহিত, সাইজও তো সব নয়, তাকে বরং একটু জানার চেষ্টা করুন। এমন জঘন্য নারীবিদ্বেষী মন্তব্যে মিরি দমে না গিয়ে ফেটে পড়ে। কাউন্সিলর বিভাগীয় প্রধান অবাক হয়ে বলে, তাকে জানার চেষ্টা করুন মানে কি? পুরো কাউন্সিল তখন রেগে গিয়ে মিরির কোম্পানিকে বাদ দেওয়ার হুমকি দেয়। কিন্তু আত্মসম্মানবোধ সম্পন্ন মিরি তখন এই প্রজেক্টের মায়া ছেড়ে দিয়েছে। সে দীপ্ত কণ্ঠে বলে, দুঃখিত, কাজের পার্টনার বেছে নেওয়ার ক্ষেত্রে আমিও খুব খুঁতখুঁতে। নিজেদের খুব বড় মনে হয়, তাই না? আপনাদের বেতন আমার ট্যাক্সের টাকায় হয়, অথচ আমার কষ্ট অর্জিত ট্যাক্সের টাকা আপনাদের মতো আবর্জনার পকেটে যাচ্ছে ভেবে অবাক লাগছে। বৃদ্ধটি রেগে গিয়ে পাগলের মতো গালিগালাজ শুরু করে এবং প্রত্যাশিতভাবেই মিরির কোম্পানি বিডিং থেকে বাদ পড়ে যায়। মিরির ক্যারিয়ার তখন সুতোয় ঝুলছে। তার ছোট্ট ডিজাইন কোম্পানিতে সে ছাড়া মাত্র একজন কর্মচারী। মাস জুড়ে কোনো কাজ নেই, অফিসের ভাড়ার টাকা কোথা থেকে আসবে তাও সে জানে না। ক্যারিয়ার টালমাটাল হলেও মিরি ভাবছিল তার প্রেম জীবনটা অত্যন্ত গোছানো। সে নিজের বাগদত্তায় ইওর জন্য বিয়ের আংটি কিনে এমনকি হানিমুনের সব আয়োজনও শেষ করে ফেলে। কিন্তু মিরি জানতো না তার হবু স্বামী তাকে এক বিশাল প্রতারণার জালে আটকে রেখেছে। মিরি যখন ইউকে মেসেজ করে খোঁজ নেয়, ইউ তখন অন্য এক মেয়ের সাথে সময় কাটাচ্ছে আর মেসেজে মিথ্যা বলে মিটিংয়ে খুব ব্যস্ত, ফিরতে দেরি হবে। সরল মনে মিরি কষ্ট পায় যে তার হবু স্বামী কত কঠোর পরিশ্রম করছে। বাসায় ফিরে মিরি তার মায়ের সাথে ফোনে গল্প করে মনের চাপ কমায়। বিয়ের খরচ নিয়ে সে হিমশিম খাচ্ছিল। হবু শাশুড়ি কোনো আর্থিক সাহায্য না করেই বিলাসবহুল হোটেলে বিয়ের বায়না ধরছিল, অথচ মিরির মা নিজের সঞ্চয় থেকে ফ্ল্যাটের অগ্রিম টাকা দিয়েছিলেন। ইউকে ভালোবাসা বলি মিরি এসব নিয়ে কখনো মাথা ঘামায়নি। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যায় তখনই যখন মিরি মেঝেতে পড়া থাকা একটি কানের দুল খুঁজে পায় যা তার নিজের নয়। বিছানায় পায় নিজের চুলের চেয়ে অনেক লম্বা একটি চুল। মিরি কোনো দেরি না করেই সরাসরি ইউকে জিজ্ঞাসা করে ইনস্টাগ্রামের জেনি 97 নামের মেয়েটিকে, যে তোমাকে সবসময় ফ্লার্ট করে। ইউ যথারীতি অস্বীকার করে বলে সে তো সহকর্মী। মিরি তখন সেই ডিম্বাকৃত কানের দুলটি টেবিলের ওপর ছুঁড়ে মেরে বলে, মিথ্যা বলো না, জেনির ইনস্টাগ্রামের ছবিতে আমি এই দুলটি দেখেছি। ইউ তখন বানিয়ে বলে যে গত সপ্তাহে সহকর্মীরা বাসায় এসেছিল, তখন হয়তো পড়ে গেছে। কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মিরি তৎক্ষণাৎ তার মিথ্যা ধরে ফেলে। সে বলে, গত সপ্তাহে তোমাদের ডিরেক্টর মাছ ধরতে গিয়েছিলেন, ডিপার্টমেন্ট হেড বাচ্চাদের নিয়ে পার্কে ছিলেন আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন বিয়ে বাড়িতে। তাহলে তুমি আর জেনি একাই ছিলে। তোমরা সানসেট রিসোর্টে রাত কাটিয়েছ, তাই না? ধরা পড়ে গিয়ে ইউ এবার রূপ পাল্টায়। সে নির্লজ্জর মতো বলে, কাজ আর বিয়ের চাপের কারণে আমি স্ট্রেট ছিলাম, তাই জেনির প্ররোচনায় নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছি। তুমি সারাক্ষণ আমাকে বিয়ের তদারক নিয়ে ঘ্যান ঘ্যান করো, আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। সে হাঁটু গড়িয়ে বসে নিজের গালে নিজে থাপ্পড় মেরে ক্ষমা চায়। কিন্তু মিরি এবার অনর। ইউ তখন শেষ অস্ত্র হিসাবে ভয় দেখায়, আমাদের তো ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন সম্পর্ক ভাঙলে তোমাকে কেউ নেবে না, তুমি সমাজচ্যুত হবে। জেনি তো কেবল সাময়িক মোহ, কিন্তু তুমি আমার চিরস্থায়ী। মিরি যখন কিছুটা দোটানায় ঠিক তখনই ইউ এর ফোনে জেনির মেসেজ আসে, আমি তোমার কেন অন্তর্বাস পরে তোমার জন্য অপেক্ষা করছি। ইউ তড়িঘড়ি করে ফোন কেড়ে নিয়ে ডিলিট করতে গিয়ে মিরির হাত মারিয়ে দেয়। মিরির সহ্যসীমা ছাড়িয়ে যায়। সে রাগে ফেটে পড়ে আর বলে, যে ফ্ল্যাট আমাদের হবে সেখানে তুমি অন্য মেয়েকে নিয়ে এলে। 5 বছরের সম্পর্ক নষ্ট করতে চাইনি বলে কত কিছু মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু এখন বুঝেছি তোমাকে বিয়ে করলেও কোনোদিন সুখী হতে পারবো না। যাওয়ার আগে মিরি 1 কাপ কফি ইউর মুখে ছুঁড়ে মেরে সম্পর্ক ছিন্ন করার চূড়ান্ত ঘোষণা দিয়ে বেরিয়ে আসে। গল্পের এই পর্যায়ে দেখা মিলে আমাদের মূল নায়ক ইউচুর। অদ্ভুতভাবে তার নামও মিরির সেই প্রতারক হবু স্বামীর মতো। এই ইউচি নিউ ইয়র্ক থেকে দক্ষিণ কোরিয়ায় ফিরছে। বিমানে একজন যাত্রী তার সাথে সিট অদলবদল করতে চাইলে ইউচু সরাসরি না করে দেয়।
কারণ সে জেনে ফেলেছিল সেই লোকটি আসলে তার বৃদ্ধা মায়ের জমি আত্মসাৎ করার জন্য তাকে জোর করে সই করাতে চাচ্ছে। ইউচু কৌশলে বৃদ্ধাকে রক্ষা করে এবং তাকে পরামর্শ দেয় যেন নিজের জমি কাউকে না লিখে দেয়, এমনকি নিজের ছেলেকেও নয়। এই ইউচু আসলে একজন ধনাঢ্য উত্তরাধিকারী যে অনেক বছর আমেরিকায় পড়াশোনা করে দেশে ফিরছে। তার দাদি একজন বাজার বিক্রেতা, কিন্তু অত্যন্ত স্নেহপ্রবণ। দাদি তাকে কাজে যোগ দিতে বললে ইউচু 1 মাসের ছুটিতে সমুদ্র সৈকতে যায় নিজের মতো সময় কাটাতে। সে সেখানে ক্যাম্পিং করে মাছ ধরে আর প্রাকৃতিক সান্নিধ্য উপভোগ করে। অন্যদিকে মিরি তখন আদালতের চক্করে কাটছে ডিভোর্স বা বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করতে। সে তার মাকে এখনো সত্যিটা বলতে পারেনি, শুধু জানিয়েছে কাজ বেশি থাকায় বিয়ে পিছিয়ে গেছে। ওইদিকে প্রতারক ইউ তখন জেনিকে নিয়ে দিব্যি সুখে আছে। সে মিরিকে ফোনে উল্টো জ্ঞান দেয়, ভালো থেকো, আমাকে ভুলে যেও, তাড়াতাড়ি ভালো কোনো ছেলে খুঁজে নিও। মিরি যখন একা রাস্তায় হাঁটে তার ফোনে একের পর এক মেসেজ আসতে থাকে। বিয়ের হল বাতিল, হানিমুন ক্যান্সেল, ওয়েডিং ড্রেস ক্যান্সেল। রাস্তায় সুখী দম্পতিদের দেখে সে দীর্ঘশ্বাস ফেলে। একটা সুন্দর বিচ্ছেদ আসলে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা মিরি হারে হারে টের পায়। বাইরে থেকে সে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও তার ভেতরে ভেঙে যাওয়ার মনটা হয়তো আর আগের মতো জোড়া লাগবে না। প্রতারক হবুবরের মুখে কফি ছুড়ে দিয়ে মিরি মনে মনে প্রতিজ্ঞা করে এই অযোগ্য লোকটার জন্য সে আর এক ফোঁটা চোখের পানিও ফেলবে না। সে এবার নিজের মতো করে বাঁচবে, প্রচুর টাকা আয় করবে, দেশ বিদেশে ঘুরবে, এমনকি ব্লাইন্ড ডেটেও যাবে। সে নিজেকে এতটাই ব্যস্ত করে তুলবে যে ওই বিশ্বাসঘাতক ইউর চেহারা মনে করাও সময় থাকবে না তার। ওইদিকে মঙ্গান বেকারির তরুণ উত্তরাধিকারী ইউচুর মাসব্যাপী ছুটি শেষ হয়ে আসে। ফেরার সময় দয়ালু বাড়িওয়ালা তাকে একটি কনকেক উপহার দেয়। ইউচু হাসি মুখে কথা দেয় পরের বার দেখা হলে সে বাড়িওয়ালের জন্য নিজের দোকানের স্পেশাল রুটি নিয়ে আসবে, কারণ তার পরিবার দেশের সবচেয়ে জনপ্রিয় বেকারির মালিক। কথাটি যে একদমই বাড়িয়ে বলা নয় তার প্রমাণ মিলে যখন মঙ্গান বেকারি ইন্ডাস্ট্রির সেরা সম্মান হিসেবে প্রেসিডেন্টের পুরস্কার জিতে নেয়। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইউচুর দাদি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করেন তিনি তাদের ঐতিহ্যবাহী হাং অফ ব্রেড সারা বিশ্বে জনপ্রিয় করতে চান। পত্রিকার পাতায় সুযোগ পেয়ে তিনি নতুন পণ্যের প্রচার করতেও ছাড়েন না। পুরোটাই জহুরি ব্যবসায়ীর মানসিকতা। কিন্তু মিরির কপালটা ছিল বড্ড মন্দ। পুরনো অ্যাপার্টমেন্ট ছেড়ে বের হওয়ার আগেই তার দরজায় কড়া নাড়ে পুলিশ। সে জানতে পারে আসল বাড়িওয়ালা বিদেশে থাকার সুযোগে এক দালাল ভুয়া মালিক সেজে মিরির সাথে চুক্তি করেছিল। পুলিশ সাফ জানিয়ে দেয় তাকে এখনই বাড়ি ছাড়তে হবে। মিরি সারা জীবনের জমানো সঞ্চয় আর তার মায়ের দেওয়া টাকা মিলিয়ে প্রায় 300 মিলিয়ন উধাও হয়ে গেছে। দিশেহারা হয়ে সে তার সেই প্রতারক প্রাক্তনকে ফোন করে। ইউয়ের চাচা প্রসিকিউটর অফিসে কাজ করেন, যদি কোনো সাহায্য পাওয়া যায় এই আশায় সে অনুরোধ করে। কিন্তু পাশে বসে থাকে জ্যানি ইশারা করতে ইউ পাথর হয়ে যায়। সে অত্যন্ত নির্দয়ভাবে বলে, আমরা এখন একে অপরের কাছে অপরিচিত, কেন বারবার ফোন করে আমাকে বিরক্ত করছো? এটা খুবই অভদ্রতা। ফোনের ওপাশে মিরি কান্নায় ভেঙে পড়ে। হৃদয় ভাঙার কষ্ট আর সর্বস্ব হারানোর হাহাকার সইতে না পেরে মিরি প্রচুর মদ পান করে। নেশার ঘরে সে টলতে টলতে একটা দামি গাড়ির পেছনে ধাক্কা মারে। ভাগ্যচক্রের ফেরে সে গাড়ি চালক ছিলেন আমাদের গল্পের হিরো ইউচু। ইউচু আতঙ্কিত হয়ে গাড়ি থেকে নেমে তার খোঁজ নেয় এবং নিজের ফোন নম্বর দিয়ে বলে যদি পরে কোনো সমস্যা হয় তবে যোগাযোগ করতে। কিন্তু নেশার ঘরে মিরি যখন শুনে এই লোকটার নামে ইউচু, তখন তার ভেতরে সব রাগ জ্বলে ওঠে। সে প্রতারক বরের চেহারা কল্পনা করে ইউচুর নাকে সজারু এক ঘুষি মারে। চোখে সরষে ফুল দেখে ইউচু চিৎকার করে ওঠে। মিরি চিৎকার করে বলতে থাকে, জানোয়ার তুই ফোন ধরিসনি কেন? পালিয়ে বাঁচতে চাস? ইউচু তো আকাশ থেকে পড়ে। সে নিজেকে নির্দোষ দাবি করলে মিরি অবান্তরভাবে 300 মিলিয়ন টাকা দাবি করে বসে। ধস্তাধস্তির এক পর্যায়ে ইউচু তাকে গাড়ি থেকে নামিয়ে দিতে চাইলে মিরি পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। সে বলে, বিয়ে করার আগেই আমি ডিভোর্সি হয়ে গেলাম, আমার মায়ের কি হবে? তার করুণ কান্না দেখে ইউচুর মনটা একটু নরম হয়। কিন্তু তখনই সে খেয়াল করে এক অদ্ভুত দৃশ্য। মিরি কিছুক্ষণ আগে দুর্ঘটনাবশত একটা বিশাল ক্যাকটাসের উপর বসে পড়েছিল। ইউচু ইশারা করে বলে, তোমার অবস্থা মোটেও ভালো নয়, পেছনে তাকিয়ে দেখো। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দেখা যায় মিরির নিতম্বে মোট 18টি ক্যাকটাসের তীক্ষ্ণ কাটা বিঁধে আছে। নার্সা আড়ালে হাসাহাসি করে বলে, নিশ্চয়ই মাতাল হয়ে ক্যাকটাসকে সিট বেপে বসে পড়েছিল। ভাবলি গায়ের লোম খাড়া হয়ে যায়। লজ্জায় মিরির মনে হয় সে যদি মাটির নিচে ঢুকে যেতে পারতো। সেখানেই দেখা হয় ডাক্তার গংয়ের সাথে, যে ইউচুর পরিচিত এবং তাকে পছন্দ করে। সেই ইউচুকে অনুযোগ করে কেন সে 1 মাস কোনো খোঁজ নেয়নি। পরে ইউচু নিজেই মিরিকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। গাড়িতে বসে মিরি লজ্জিত স্বরে ক্ষমা চায় এবং স্বীকার করে যে আজ দিনটা তার খুব খারাপ ছিল, তাই সে ভুল করে অন্য কাউকে ভেবে তাকে আঘাত করেছে। গাড়ির সানরুফ খুলে দিয়ে ইউচু রসিকতা করে বলে, তোমার শরীর থেকে মদের যে গন্ধ বেরোচ্ছে তাতে আমার মাথা ঘুরছে। গাড়ি থেকে নেমে একটু সুস্থ হয়ে মিরি দার্শনিকভাবে আকাশের দিকে তাকিয়ে বলে, রাতের অন্ধকার চিরে সূর্য ঠিকই ওঠে, আমার পৃথিবী ধ্বংস হয়ে গেলেও ভোর হবেই। প্রকৃতি বোধ হয় আমাকে কোনো বার্তা দিতে চাইছে।
যাচ্ছে। ঠিক তখনই মিরির পেট থেকে বিকট শব্দ গুড়গুড় আওয়াজ বের হয়। সে অপ্রস্তুত হয়ে বলে মনে হচ্ছে বার্তাটা খাবারের। মিরি তাকে নাস্তার আমন্ত্রণ জানালেও ইউচু ঠান্ডা গলায় না করে দেয় এবং দ্রুত গাড়ি চালিয়ে চলে যায়। শরীরের অসহ্য ব্যথা নিয়ে মিরি যখন বিছানায় আছাড় খায় তখন ক্যাকটাসের কাটার ক্ষতগুলো আবার টনটন করে ওঠে। এদিকে শহরের এক বিশাল শপিং মলের 30তম বার্ষিকীর উপলক্ষে লটারির ড্র চলছিল। পুরস্কার হিসেবে ছিল 5 বিলিয়ন মূল্যের এক বিলাসবহুল ভিলা। ম্যানেজমেন্টের পরিকল্পনা ছিল জালিয়াতি করে মেয়রের স্ত্রীর ভাগ্নিকে বিজয়ী ঘোষণা করা। সেই অনুযায়ী ডিরেক্টর লি নিজের আস্তিনে একটি ভাঁজ করা ব্যালট পেপার লুকিয়ে রেখেছিলেন, কিন্তু ড্র করার সময় ভুল করে সেই বিশেষ কাগজটি অন্য সব কাগজের স্তূপে মিশে যায়। ডিরেক্টর লি ঘামতে ঘামতে অনেক খুঁজে একটি ভাঁজ করা কোনাওয়ালা কাগজ তুলে আনেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু যখন তিনি বিজয়ী নাম পড়েন তখন তার চোখ কপালে ওঠে। ঠিক সেই মুহূর্তে মিরির ফোনে একটি কল আসে। শপিং মল থেকে জানানো হয় যে লটারিতে সে কিছু একটা জিতেছে। আসলে ঠিক 2 মাস আগে সে সময় মিরি শপিং মলের একটি বিশেষ লটারির প্রোগ্রামে অংশ নিয়েছিল, যা ছিল মূলত নব দম্পতিদের জন্য। মিরি তখন ভাবতো যদি একবার এই 5 বিলিয়ন জিততে পারি তবে মরে গেলেও আমি নিজেকে ধন্য মনে করব। নিজের ভাগ্যকে পরখ করতে সে ব্যালট পেপারের এক কোণা অতি সন্তর্পণে ভাঁজ করে বাক্সে ফেলে দিয়েছিল, যেন এটি তার ভাগ্যের চাবিকাঠি। সময়ের আবর্তে সেই লটারির কথা ভুলেই গিয়েছিল। কিন্তু আজ যখন শপিং মল থেকে ফোন এলো সে যেন আকাশ থেকে পড়লো। তাকে জানানো হয় সে সেই 5 বিলিয়ন মূল্যের ভিলাটি জিতেছে। তবে খুশির জোয়ারে ভাটা পড়তে সময় লাগে না। পুরস্কার নেওয়ার জন্য ম্যারেজ সার্টিফিকেট এবং দম্পতির নথিপত্র ভেরিফিকেশন করা বাধ্যতামূলক। শর্ত ছিল বিজয়ী দম্পতিকে গৃহীণ হতে হবে এবং বার্ষিক আয় হতে হবে 80 মিলিয়নের কম। মিরির প্রমাদগণে যে সে যদি এখন অস্বীকার করে যে সে বিবাহ বিচ্ছিন্ন তবে 5 বিলিয়নের স্বপ্ন এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু তখনই তার মনে পড়ে সে তো এখনো ডিভোর্সের চূড়ান্ত কাগজপত্র জমা দেয়নি। অনলাইনে চেক করে দেখে সরকারি খাতায় সে এখনো কিম ইউর স্ত্রী। খুশিতে আত্মহারা মিরি ভাবে অত্যন্ত এই একবার তার প্রতারক হবুবরের নামটা কোনো কাজে এলো। সব নথিপত্র বৈধ হলেও ডিরেক্টর বি বাগড়া দিয়ে বসেন। তিনি সাপ জানিয়ে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বামী স্ত্রী দুজনকে একসাথে উপস্থিত থাকতে হবে, নইলে পুরস্কার বাতিল। মিরি সময় চেয়ে নিয়ে সেখান থেকে চলে আসে। নিরুপায় হয়ে সে তার প্রাক্তন কিম ইউকে ফোন করার চেষ্টা করে, এমনকি ভয়েস মেসেজও পাঠায়, কিন্তু জেনির ভয়ে কিম ইউ তাকে ব্লক করে দেয়। ঠিক তখনই পাশের বিল্ডিং এ সেই স্বপ্নের ভিলার বিশাল বিজ্ঞাপন দেখে মিরির চোখে পানি আসে। জীবন বদলে দেওয়ার এই শেষ সুযোগ সে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। তখনই তার মাথায় এক বুদ্ধি খেলে যায় কিম ইউচু। এই লোকটার নামও তার হবু স্বামীর মতো। পরের দিন সে ইউচুর সাথে দেখা করে এবং অনেক সংকোচ কাটিয়ে সরাসরি বলে, আমি জানি এটা খুব অদ্ভুতভাবে শোনাচ্ছে, কিন্তু আপনার মতো কিম ইউচুই আমার দরকার। আপনি কি আমার স্বামী হতে পারবেন? এদিকে ইউচু এক গভীর মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। শৈশবে এক সড়ক দুর্ঘটনায় সে তার বাবা মাকে হারিয়েছিল। ঘুমের ঘরে সে আজও সেই দৃশ্য দেখে আঁতকে ওঠে। তার মনে পড়ে দুর্ঘটনার পর কেউ একজন তাদের সাহায্য করতে আসেনি, বরং ঘাড়ের পেছনে ট্যাটুওয়ালা এক ব্যক্তি অত্যন্ত নিষ্প্রিয়ভাবে সেখান থেকে চলে গিয়েছিল। কে ছিল সেই লোকটা? এই রহস্য আজও তাকে তাড়িয়ে বেড়ায়। মিরির অদ্ভুত প্রস্তাব শুনে ইউচু প্রথমে মনে করে মেয়েটি তাকে ব্ল্যাকমেল করতে এসেছে। সেভাবে হয়তো হাসপাতালের খরচ আদায়ের জন্য সে এই ফোন দিয়ে এটেছে। মিরি তাকে বুঝিয়ে বলে, এটা কোনো রসিকতা নয়, আমার জীবন এই একটি দিনের উপর নির্ভর করছে। আপনাকে কেবল একদিনের জন্য আমার স্বামী সাজতে হবে। ইউচু মনে মনে ভাবে এই মেয়েটি নিশ্চয়ই কোনো পেশাদার প্রতারক। সে মিরিকে বিদ্রুপ করে বলে, তোমার বয়স কম কোনো সম্মানজনক কাজ খুঁজে নাও, আমি তোমার এই জালিয়াতিতে নেই। তবুও সে কৌতূহলবশত শপিং মলে যেতে রাজি হয়। তবে তার উদ্দেশ্য ছিল ভিন্ন। মিরির জালিয়াতি ধরে ফেলে তাকে চরম শিক্ষা দেওয়া। গল্পের সমান্তরালে মঙ্গান বেকারির আনন্দ শুরু হয়েছে এক বিশাল ক্ষমতার যুদ্ধ। ইউচুর দাদি, যিনি এই কোম্পানির প্রেসিডেন্ট, তিনি তার অযোগ্য নাতি ইউংসুকে সরিয়ে ইউচুকে মার্কেটিং ডিরেক্টর পদে বসানোর সিদ্ধান্ত নেন। এদিকে ইউংসুর মা মেন প্রচন্ড রেগে গিয়ে দাদিকে বলেন, ইউচুর তো কেউ নেই, আপনার শেষ বয়সে কেবল আমরাই পাশে থাকবো। দাদি গর্জে উঠে বলে, ইউংসু আসার পর থেকে বিক্রি কমে গেছে, সে অযোগ্য বলে আমি ইউচুকে দায়িত্ব দিচ্ছি। ইউংসু অবশ্যই এই পথ হারিয়ে মোটেও ব্যথিত নয়, সে বরং পরিবারের ওপর পরজীবীর মতো বেঁচে থাকতেই বেশি আগ্রহী। অন্যদিকে ইউচুর আঙ্কেল হাঙ্গু সাহেব নিজের স্বার্থের চেয়ে কোম্পানির লাভকেই বড় করে দেখেন। তিনি মনে করেন ইউচুর মতো মেধাবী কেউ আসলে ইউংসু ও প্রতিযোগিতার খাতিরে কিছুটা শিখতে পারবে। কাজে যোগ দেওয়ার আগে ইউচু ডাক্তার জিনগং এর সাথে দেখা করে। মিরির ক্যাকটাস কাণ্ড নিয়ে কথা বললে ইউচু হাসাহাসি করে বলে, মেয়েটির মাথায় বোধহয় সমস্যা আছে, সে হুট করে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো। ঠিক সেই মুহূর্তে একটি ছোট বাচ্চাকে দেখে ইউচুর মনে পড়ে যায় তার শৈশবের এক স্মৃতি। বাবা মায়ের মৃত্যুর পরে এক ছোট্ট মেয়ে তাকে একটি টেডি বিয়ারের চাবি রিং দিয়েছিল, যা ইউচু আমেরিকায় পড়ার সময়ও সাথে রেখেছিল। জিনগং তাকে প্রায় খেপাতো যে ওই মেয়েটি তার প্রথম প্রেম, কিন্তু সেই মেয়েটি কে ছিল তা আজও ইউচুর কাছে এক অজানা রহস্য। মিরির চারিদিকে তখন বিপদের মেঘ ঘনিয়ে আসছে। বাড়িওয়ালি জানিয়ে দিয়েছে আগামী সপ্তাহে অ্যাপার্টমেন্টের মেরামতের কাজ শুরু করবে, যার মানে মিরিকে রাস্তায় দাঁড়াতে হবে। মা বারবার ফোন করে বিয়ের নতুন তারিখ জানতে চায়, যাতে ছোট বোন আমেরিকা থেকে টিকিট কাটতে পারে। মিরি কোনো মতে মিথ্যা বলে দিন পার করে, কিন্তু সে জানে সত্যিটা বেশি দিন চাপা থাকবে
চলবে না। পরের দিন সকালে ইউচু যখন অফিসের নতুন মার্কেটিং ডিরেক্টর হিসেবে কাজ যোগ দেয় তখন পুরো কোম্পানিতে এক নতুন চাঞ্চল্য শুরু হয়। বিকেলের মিটিং এ প্রেসিডেন্ট তাদের নতুন পণ্য হাংবা ব্রেডের প্যাকেজিং ডিজাইন দেখে মুগ্ধ হন। প্যাকেজিংটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন একটি দরজা খুললে ভেতরে রুটি দেখা যায়। দাদি গর্বের সাথে হাসেন, কিন্তু পর্দার আড়ালে তখন শুরু হয়েছে এক অন্য খেলা। একদিকে 5 বিলিয়নের ভিলা পাওয়ার জন্য মিরির মারিয়া লড়াই, আর অন্যদিকে ইউচুর সেই তিক্ত অতীত এবং কোম্পানির দায়িত্ব। মিরির এই সাজানো নাটকে ইউচি কি শেষ পর্যন্ত তার সঙ্গী হবে, নাকি এই জালিয়াতি তাদের দুজনের মধ্যে এক দুর্লভ্য প্রাচীর হয়ে দাঁড়াবে? ভাগ্যের দরজা কার জন্য খুলবে তা সময় বলে দেবে। গল্পের মোড় এক রোমাঞ্চকর দিকে ঘুরে যখন মঙ্গন বেকারির সেই চমৎকার প্যাকেজিং ডিজাইনটি ডেজার্ট ফেয়ারে একটি সম্মানজনক পুরস্কার জিতে নেয়। তখন মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাক চলছে। তখনই অযোগ্য এবং ঈর্ষাপরায়ণ ইংসু একটু কুটিল চাল চালে। সে মিটিং এ সবার সামনে হাত তুলে প্রশ্ন করে, এই প্যাকেজিং এর সত্য বা কপিরাইট নিয়ে কি কোনো সমস্যা আছে? সে জানায় প্যাকেজিং এর ডিজাইনের কপিরাইট একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। দেখা যায় গত বছর যখন চুক্তি হয়েছিল তখন ইংসু নিজেই স্থায়ী সত্যের বদলে মাত্র 1 বছরের জন্য ব্যবহারের অনুমতি নিয়েছিল। এখন সে চতুরতার সাথে সেই দায়ভার ইউচুর ঘাড়ে চাপিয়ে দেয় যে ইউচু কেন আজ কাজে যোগ দিয়ে চুক্তি নবায়ন করেনি। দাদের কাছে নিজেকে প্রমাণ করার প্রথম দিনই এমন বিপদে পড়ে ইউচু ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় যে সে দ্রুতই চুক্তিটি নবায়ন করবে। ইয়ংসু মনে মনে বেশ আনন্দিত হয় তার কাজিনকে বিপদে ফেলতে পেরে। কিন্তু যখন ইউচু সে ডিজাইন কোম্পানির সাথে যোগাযোগ করে তারা মূল দামের চেয়ে 10 গুণ বেশি অর্থাৎ 50 মিলিয়ন টাকা দাবি করে বসে। আর সেই কোম্পানির পরিচালক ছিলেন আমাদের চেনা মিরি। মিরি আসলে এত টাকা চাইতো না, কিন্তু ঘটনার কয়েক ঘন্টা আগে তার কাছে একটি পরিচয়হীন ফোন আসে। ফোনদাতা ছিল সে অযোগ্য ইয়ংসু। সে মিরিকে আগে জানিয়ে দিয়েছিল যে মঙ্গান কোম্পানি চুক্তির জন্য ফোন করবে এবং মিরি যেন আকাশচুম্বী দাম চায়। মিরির কর্মচারী সংখ্যায় ভয় পেয়ে যায় যে এত দাম চাইলে তারা হয়তো কাজটাই হারাবে। কিন্তু ইউচু নিরুপায় ছিল। সে অন্য কোম্পানি দিয়ে ডিজাইন করানোর কথা ভাবলেও জানতে পারে যে পুরনো ডিজাইনের উপর ভিত্তি করেই কোম্পানি ইতিমধ্যে 150 মিলিয়ন টাকার প্যাকেজিং উৎপাদন শুরু করে দিয়েছে। এখন নকশা বদলানো মানে বিশাল লস। ইউচু সিদ্ধান্ত নেয় সে সরাসরি ডিজাইন কোম্পানির ডিরেক্টর সাথে দেখা করে আলোচনা করবে। অন্যদিকে শপিং মলের ডিরেক্টর বিকে জেনারেল ডিরেক্টর লির কাছে প্রচন্ড বকা খেতে হয়, কারণ লটারিতে ভুল করে রিমির নাম উঠে এসেছে। ডিরেক্টর লি এতটাই নিষ্ঠুর যে সে ডিরেক্টর বিকে দিয়ে নিজের জুতা পালিশ করায়। আসলে এই লটারি ছিল মেয়রের জন্য এক ঘুষ। মেয়রকে খুশি করে শপিং মলের উন্নয়নের অনুমতি নেওয়ার জন্য মেয়রের স্ত্রীর ভাগ্নিকে ভিলাটি দেওয়ার কথা ছিল। এখন মিরি জিতে যাওয়ায় তাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। তারা এখন একটাই উপায় খুঁজছে কিভাবে মিরিকে অযোগ্য প্রমাণ করে তার পুরস্কারকে বাতিল করা যায়। মিরি যখন মঙ্গান কোম্পানির উত্তরের অপেক্ষায় অস্থির তখন সে তার প্রাক্তন হবুবরের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে এক জঘন্য পরিস্থিতির সম্মুখীন হয়। কিম ইউ এর বোন তাকে দেখে মুখে হেয়ার স্প্রে ছিটিয়ে দেয় এবং তার মা মিরিকে দুশ্চরিত্র বলে গালিগালাজ করে। তারা খুশি যে ইউ এখন এক ধনী মেয়ের সাথে প্রেম করছে যার হংকং এ অনেক সম্পত্তি আছে। তারা মিরির পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে অপমানজনক কথা বললে মিরি আর চুপ থাকে না। সে কড়া ভাষায় জবাব দেয়, আপনাদের মূল্যবান ছেলের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আর ভবিষ্যতে যদি নাতির মুখ দেখতে চান তবে মনে রাখবেন তার বাবা অর্থাৎ আপনাদের স্বামীর যৌন হেনস্থার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হওয়ার খবর আমি পুরো এলাকায় ছড়িয়ে দেব। মাথা উঁচু করে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে মিরি। মঙ্গান কোম্পানির মিটিং রুমে যখন মিরি এবং ইউচু মুখোমুখি হয় দুজনের চোখই বিস্ময়। ইউচু নিজের প্রস্তাব দেয় যদি মিরি আগের দামে চুক্তি করে তবে ভবিষ্যতে সব পণ্যের ডিজাইনের দায়িত্ব তাকে দেওয়া হবে। ইউচু ভেবেছিল অনেক তর্ক হবে, কিন্তু মিরি এক শর্তে রাজি হয়ে যায়। সেই ইউচুকে একা পেয়ে বলে আমার স্বামী হন। ইউচু আকাশ থেকে পড়ে। মিরি তাকে ব্ল্যাকমেল করে জানায় যে সে জানে কোম্পানি ইতিমধ্যেই প্যাকেজিং তৈরি করে ফেলেছে, তাই চুক্তি না করলে ইউচুর অনেক বড় ক্ষতি হবে। ইউচু প্রথমে এই জালিয়াতিতে নামতে রাজি ছিল না, কিন্তু ইয়ংসুর উপহাসমূলক মেসেজ আর দাদির নির্দেশের কথা ভেবে সে রাজি হতে বাধ্য হয়। মিরি তাকে জানায় 5 বিলিয়নের ভিলাটি পাওয়ার জন্যই তার এই নাটক। পরের দিন সকালে তারা দুজনে শপিং মলে যায়। মিরি অত্যন্ত সতর্কতার সাথে ইউচুকে কিম ইউর জন্ম তারিখ, ঠিকানা এবং আইডি কার্ড নম্বর মুখস্থ করিয়ে দেয়। লিফটে ওঠার আগে মিরি তাকে একটি ওয়েডিং রিং আর চশমা পরিয়ে দেয়, কারণ কিম ইউর আইডি ছবিতে চশমা ছিল। ইউচু বিরক্তি প্রকাশ করলেও মিরি তাকে আশ্বস্ত করে যে পুরস্কার পেয়ে ভিলাটি বিক্রি করে দিলে সে তাকে বড় অঙ্কের কমিশন দেবে। শপিং মলের ডিপার্টমেন্ট হেড ওয়াইন তাদের পরিচয় যাচাই করতে আসেন। তিনি ইউচুর আইডির ছবির সাথে বর্তমান চেহারার কিছুটা অমিল লক্ষ্য করে সন্দেহ প্রকাশ করেন। মিরি বুদ্ধিমত্তার সাথে বলে যে ছবিটি অনেক পুরনো। যখনই ইউচুর আইডি কার্ড চাওয়া হয় সে চতুরতার সাথে বলে দেয় যে কার্ডটি সে গাড়িতে ফেলে এসেছে। তবে ভাগ্য বলে যে ওয়ান যখন তার আইডি কার্ড নাম্বার জিজ্ঞাসা করেন ইউচু তোতা পাখির মতো গড়গড় করে সব বলে দেয়। এদিকে ইউচু আর মিরির মিথ্যে বিয়ের নাটক তখন তুঙ্গে। কোয়ান যখন তাদের বাড়ির ঠিকানা আর বিয়ের রেজিস্ট্রেশনের তারিখ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিল তখন তার মনে আর কোনো সন্দেহ থাকলো না। ঠিক সেই মুহূর্তে একজন কর্মচারী এসে ইউচুর সামনে একটি প্রেস রিলিজ ধরিয়ে সই করতে বলে। ইউচুতে এটা দেখে রীতিমতো আটকে ওঠে।
সে বুঝতে পারে যে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি খবরের কাগজে ছাপা হতে চলেছে। সে মনে মনে ভাবে, আরে প্রেসের লোক আসবে মানে তাহলে তো সব জানাজানি হয়ে যাবে। মিরিও খুব ভয় পেয়ে যায়। সে বলে যে এটা কোনোভাবেই প্রকাশ করা যাবে না, কারণ মানুষ তাকে নিয়ে সমালোচনা বা গসিপ করবে। তাদের দুজনের চোখে মুখে ভয় দেখে কোয়ান আবার সন্দেহ করতে শুরু করে। সে মনে মনে ভাবে, এরা কি পাওনাদারদের ভয় পালাচ্ছে? কোয়ান নিজেই আগে এমন পরিস্থিতির শিকার হয়েছিল, তাই একটু সে সহানুভূতি দেখিয়ে বলে, আমি বুঝতে পারছি পাওনাদার ছাড়াও দূরে আত্মীয় স্বজন আর পুরনো বন্ধুরা টাকার জন্য সেকে ধরবে, তাই না? তবে কোয়ান এটাও জানিয়ে দেয় যে নিবন্ধটি প্রকাশ করতেই হবে, কারণ লটারির প্রোগ্রামের শর্তে এটা আগে থেকেই ছিল। ঠিক তখনই ইউচুর মাথায় এক বুদ্ধি খেলে যায়। সে ঝড়ের বেগে অভিনয় শুরু করে দেয় এবং ফোনে কথা বলার ভান করে চিৎকার করে বলে, হ্যালো, কি বললে? আফ্রিকান এনসেফ্লাইটিস। আমার তো জ্বর জ্বর লাগছে আর গলা ব্যথা করছে, এটা তো সোয়াসও হতে পারে। সে এক কাল্পনিক গল্প বানিয়ে বলে যে গতকাল ফ্লাইটে ফেরার সময় তার পাশের যাত্রীর আফ্রিকান এনসেফ্লাইটিস ধরা পড়েছে, যা বর্তমানে বিশ্বজুড়ে এক মহামারী হিসেবে ছড়িয়ে পড়েছে। তার নিজের রেজাল্ট এখনো আসেনি, কিন্তু সে বেশ অসুস্থ বোধ করছে। এই কথা বলে সে এমন জোরে এক কাশি দিয়ে দেয় যে কোয়ান ভয়ে নিজের জুতো ফেলে দৌড়ানোর উপক্রম করে। যাওয়ার সময় ইউচু এক পরিচ্ছন্নতা কর্মীর টুপি ধার নেয় এবং মিরি আর সে নিজেদের মুখ ভালো করে ঢেকে পুরস্কার নিতে মঞ্চে ওঠে। মিরি মনে মনে ভাবে, অত্যন্ত ভিতলট বিজয়ীদের মতো ছদ্মবেশে পুরস্কার নেওয়াটা বেশ বুদ্ধিমানের কাজ হয়েছে। পুরস্কার বিতরণী শেষে ডিরেক্টর বি অত্যন্ত আনন্দের সাথে মিরির হাতে 5 বিলিয়ন মূল্যের সেই স্বপ্নের ভিলার প্রতীকে চাবি তুলে দিয়ে তার স্বামীর কথা জিজ্ঞাসা করেন। মিরি মিথ্যে করে বলে যে ইউচু চেকআপের জন্য হাসপাতালে গিয়েছে, কিন্তু ভাগ্যের পরিহাসে মিরি বাইরে পা রাখতেই বাথরুম থেকে বেরিয়ে আসে ইউচু সামনে পড়ে যায়। ডিরেক্টর বি উৎসাহের সাথে তাদের লিফট দেওয়ার প্রস্তাব দিয়ে বলে যে হাসপাতালটি তার যাওয়ার পথেই পড়ে। ইউচু তখন চরম আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে বানিয়ে বলে যে হাসপাতাল থেকে ফোন এসেছিল এবং তার রিপোর্ট নেগেটিভ এসেছে। ডিরেক্টর বি তখন নাসরবান্দা, তিনি জোর করে তাদের সাথে নিয়ে সেই ভিলা দেখতে যান। গাড়ি চালাতে চালাতে তিনি এই এলাকার বিলাসিতার বর্ণনা দিতে থাকেন। তিনি বলে, এখানে কেবল উচ্চপদস্থ কর্মকর্তা, বড় ব্যবসায়ী আর তারকারাই থাকেন। টাকা থাকলেও এখানে চাইলেই বাড়ি কেনা যায় না। মিরি মুগ্ধ হয়ে সব দেখলেও ইউচুর একমাত্র লক্ষ্য ছিল দ্রুত সেখান থেকে পালানো। অন্যদিকে ইউচুর অযোগ্য কাজিন ইয়ংসু আর তার মাও সে একই ভিলাই এলাকায় এসেছিল ইকোনমিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানকে উপহার দিতে। ইয়ংসুর বাবা তাকে পাঠিয়েছিল যাতে ইউচুর চেয়ে বেশি নাম কামাতে পারে। তারা সুযোগের সন্ধানে ছিল যাতে ইউচুর কোনো ভুল ধরে তাকে বিপদে ফেলা যায়। অবশেষে মিরি তার স্বপ্নের ভিলাটি দেখার সুযোগ পায়। বাড়িটি ছিল রাজপ্রাসাদের মতো সুন্দর, আসবাবপত্র সাজানো আর সামনে বিশাল এক বাগান। ডিরেক্টর বি যখন তাদের জিজ্ঞাসা করেন তারা কবে এখানে থাকতে আসবে, মিরি ঘাবড়ে গিয়ে বলে যে তারা হয়তো বাড়িটি এখনই বিক্রি করে দেবে, কারণ তাদের অফিস সেখান থেকে অনেক দূরে। কিন্তু ডিরেক্টর বি এক অবাক করা তথ্য দেন। তিনি বলে, শর্ত অনুযায়ী এই বাড়িটি 3 মাসের আগে বিক্রি করা সম্ভব নয়। 5 বছর আগে ইংল্যান্ডে এমন এক লটারি জেতার পর এক দম্পতি সাথে সাথে ডিভোর্স নিয়েছিল, যাতে নিয়ে অনেক হাসাহাসি হয়। তাই এখানে নিয়ম করা হয়েছে 3 মাসের আগে বাড়ি হস্তান্তর করা যাবে না, এবং এই সময়ের মধ্যে ডিভোর্স হলেও পুরস্কার বাতিল হয়ে যাবে। মিরি ভাবছিল 3 মাস এখানে থেকে তারপর বাড়িটি বিক্রি করে দেবে, কিন্তু বিপদ আরো ঘনীভূত হয় যখন ডিরেক্টর বি বলে যে নিয়মিত পরিদর্শক আসবে চেক করতে। তিনি হাসিমুখে আরো যোগ করেন, আমার মনে হয় আপনাদের চেক করার দরকার নেই, কারণ আমি ঠিক আপনাদের সামনের বাড়িতেই থাকি, প্রতিদিন দেখা হবে আমাদের। ইউচু তো রেগে আগুন। সে মিরিকে দোষারোপ করে বলে, তুমি কি এখানে ধরা পড়ার জন্য আসতে চেয়েছিলে? ডিরেক্টর বি আমাদের প্রতিবেশী মানে আমাদের প্রতি মুহূর্তের উপর নজর থাকবে। মিরি পরামর্শ দেয় যে সে বলবে তার স্বামী বিজনেস ট্রিপে আছে, কিন্তু ইউচু বলে এতে সন্দেহ আরো বাড়বে। ইউচু খুব অনুতপ্ত বোধ করে এবং বলে যে মিরির কথা বিশ্বাস করা তার জীবনের বড় ভুল ছিল। সে রাগের মাথায় আংটি খুলে ফেলে সেখান থেকে চলে যায় এবং মিরিকে পাবলিক বাথ হাউসে থাকতে বলে। কিন্তু বাইরে আসার পর ইউচুর মনটা একটু নরম হয়। সে মিরিকে, যাকে সে ক্যাকটাস গাল বলে ডাকে, ফোন করে ক্ষমা চাইতে যায়। ঠিক তখনই তার সামনে পড়ে যায় তার কাজিন আর মামি। ইউচু আমতা আমতা করে কোনো মতে একটু অজুহাত দিতে গেলে ডিরেক্টর বি সেখানে হাজির হয়ে তাকে ডাক দেন। ডিরেক্টর বি যখন তার স্ত্রীর কথা জিজ্ঞাসা করেন, কাজিন ইয়ংসু আর তার মা অবাক হয়ে যায়। ইউচু পরিস্থিতি সামলাতে ডিরেক্টর বি কে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মিরি তখন ইউচুকে খুঁজতে নিচে আসছিল। সে যখন তার কাজিনদের দেখে ফেলে ইউচু তাকে ইশারায় সরে যেতে বলে। মিরি প্রথমে বুঝতে না পারলেও পরে দ্রুত নিজের মুখ চুলে ঢেকে একপাশে লুকিয়ে পড়ে, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে সে তার ফোন ফেলে দেয়। সেই কৌতূহলী মামে যখন রিংটোন শুনে ফোনটি ফেরত দিতে যায়, সে দেখতে পায় কুকুরের ঘরের ভেতরে কেউ একজন কুকুরে লুকিয়ে আছে। মিরি বুঝতে পারে সে আর লুকিয়ে থাকতে পারবে না। সে উস্কো খুস্কো চুলে মুখ ঢেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে এবং ইশারায় ফোনটি নিয়ে দৌড়ে পালায়। মামি আর কাজিন তাকে পাগল ভেবে হাসাহাসি করে বলে, আর এই ধনী এলাকায় এমন পাগল
পাগল এলো কোথা থেকে। সেই রাতে ইউচু মিরিকে সব খুলে বলে এবং তাকে সাবধান করে বলে যে এই এলাকায় থাকা তাদের জন্য বিপজ্জনক। সে তাকে অন্য কোথাও থাকার জায়গা খুঁজে নিতে বলে। যদিও মিরি মনে মনে তাকে একটু স্বার্থপর ভাবে, তবুও সে স্বীকার করে যে ইউচু তার জন্য অনেক করেছে। পরের দিন সকালে ডক্টর জিং ইয়াং ইউচুর দাদাকে চেক আপ করতে আসেন। দাদাও জিং ইয়াংকে খুব পছন্দ করেন এবং বলে যে তিনি তাকে নাতবউ হিসেবে দেখতে চান। জিং ইয়াং খুব খুশি হয় এবং মনে মনে ইউচুকে পাওয়ার স্বপ্ন দেখতে থাকে। তবে শুধু ডাক্তারই নয়, অফিসের কার সার্ভিসের এক মেয়েও ইউচুর প্রতি দুর্বল। সেই ইউচুকে দেখলেই আহ্লাদে আটকানো হয়ে যায়। ইউসু তাকে সকালের নাস্তার আমন্ত্রণ জানালে সে খুশিতে গদগদ হয়ে যায়। অফিসে ইউসু আর তার কাজিন ইয়ংসুর মুখোমুখি হয়। ইউচু তাকে আগের দিনের বাজি নিয়ে খোঁচা দিলে ইয়ংসু মেকি হাসি দিয়ে তার প্রশংসা করে, কিন্তু মনে মনে তাকে ঘৃণা করে। সে ইউচুর সাফল্যের রহস্য জানতে চাইলে ইউচু তাকে এড়িয়ে যায়। জানা যায় ইউচুর বাবা হানগু জানতে পারেন যে তাদের কোম্পানিকে আমেরিকার বাজারে প্রবেশ করতে সাহায্য করা স্টার চেইন নামক প্রতিষ্ঠানটি বড় ধরনের জালিয়াতি করেছে। তারা কারখানার উন্নতির মিথ্যা রিপোর্ট দিয়ে টাকা আত্মসাৎ করছে। হানগু এই খবরটি অত্যন্ত গোপন রাখার নির্দেশ দেয় এবং নিজে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল সামনে বড় কোনো ঝড় আসতে চলেছে। তারপর দেখা যায় মিরিকে। তার কপালটা আসলেই খারাপ। ভিলা জিতলেও তার পকেটে এক ফোঁটা করিও নেই। সিউলের কোথাও ঘর ভাড়া নিতে গেলে বিশাল অঙ্কের ডিপোজিট চায়। এমনকি পাবলিক বাথ হাউসগুলো বন্ধ। নিরুপায় হয়ে সে তার একমাত্র বান্ধবী গং হোয়াংকে ফোন করে, কিন্তু সে জানায় যে গত মাসেই সে সেনাবাহিনীতে যোগ দিয়েছে। শেষ আশাটুকু যখন শেষ হয়ে যাচ্ছিল তখন সে এক সস্তা মোটেলের বিজ্ঞাপন দেখতে পায়, যেখানে কোনো ডিপোজিট লাগে না। কোনো উপায় না দেখে মিরি তার সুটকেস নিয়ে সে জরাজীর্ণ মোটেলে হাজির হয়। জায়গাটা মোটেও সুবিধার ছিল না। সিঁড়ি দিয়ে ওঠার সময় এক উল্কিওয়ালা গুন্ডার সাথে তার দেখা হয়। সে মিরিকে দেখে একটা বাঁকা হাসি দিয়ে চলে যায়। ভয়ে মিরি চটজলদি ঘরে ঢুকে দরজা আটকে দেয়। বিছানায় চাদর দেখে মনে হচ্ছিল কয়েক যুগ এগুলো ধোয়া হয়নি। তবুও মিরি নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, মাত্র 3 মাসের তো ব্যাপার, কোনো মতো কাটিয়ে দেব। সারাদিনের ধকলে সে কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়ালই নেই। পরের দিন সকাল 9টার অ্যালার্ম শুনে তার হুঁশ ফেরে। সেদিন অফিসে মিরির এক ক্লিনিকের উদ্ভাবনের জন্য সোভিনিয়ার ডিজাইনের স্যাম্পল দেখানোর কথা ছিল। ডাক্তার তার কাজে খুবই খুশি হন। বের হওয়ার সময় তার দেখা হয় সে ডাক্তার জিং ইয়াং এর সাথে, যে তার পা থেকে ক্যাকটাস কাটা বের করেছিল। জিং ইয়াং তাকে কফির নিমন্ত্রণ জানায়, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল মিরি আর ইউচুর সম্পর্কে নিয়ে খোঁজ নেওয়া। সে মিরিকে সরাসরি ইউচুর সাথে বিয়ের প্রস্তাবের কথা জিজ্ঞাসা করলে মিরি পরিস্থিতি সামলাতে হেসে বলে, আরে না না, ওটা একটা রসিকতা ছিল। আমাদের গ্রামারের দিকে আমরা বন্ধুরা এমন মজা প্রায়ই করি। এরপর মিরি যায় ইউচুর কোম্পানির মংসুন্দাঙে তাদের নতুন প্যাকেজিং ডিজাইন দেখতে। মিরির কিউট আর ট্রেন্ডি ডিজাইন দেখে মার্কেটিং ডিপার্টমেন্টের সবাই দারুণ মুগ্ধ হয়। মিটিং শেষে ইউচুর কলিগ সুনহাই সবাইকে নিয়ে গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করে। সেখানে গাড়ি সার্ভিস দেওয়া মেয়েটি ইউচুর প্লেটে খাবার তুলে দিয়ে তার পছন্দের মেয়ের কথা জিজ্ঞাসা করে। ইউচু কোনো মতো আমতা আমতা করে কথা ঘুরিয়ে দেয়, কিন্তু বিপদবারে যখন মেয়েটি লটারির ভিলার খবর তুলতে চায়, ইউচু তড়িঘড়ি করে তাকে দামি বিফ অর্ডার করতে বলে এবং সুযোগ বুঝে মেয়েটির ফোন নিজের পেছনে লুকিয়ে ফেলে। ঠিক তখনই আরেক চশমা পরা কর্মচারী ইন্টারনেটে লটারির খবর বের করে ফেলে। মিরি তখন সবাইকে ডাউ বাই উইন পান করার অফার দিয়ে থামানোর চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা হলো না। চশমা পরা ছেলেটি নিউজটি দেখেই বলে খবরের নামে ভুয়া দিল, লোক দুটোকে দেখতে একদম পরিচিত লাগছে। মিরি তখন গ্লাস উঁচিয়ে সবাইকে পান করতে বলে যাতে সবাই লটারির কথা ভুলে যায়, কিন্তু গল্পের টুইস্ট তখনও বাকি ছিল। মিরি এত বেশি পান করেছিল যে সে প্রায় মাতাল হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সোনাই বুদ্ধি খাটিয়ে মিরিকে বলে, তুমি কাজ পেয়েছো, তাই এই ড্রিঙ্কিং পার্টির বিলটা আজ তোমারই দেওয়া উচিত। টাকার কথা শুনে মিরির নেশা এক নিমিষে ছুটে যায়। সে একটার পর একটা কার্ড সোয়াইপ করার চেষ্টা করে, কিন্তু সবগুলোর লিমিট শেষ। শেষে ইউচু এসে নিজের কার্ড দিয়ে বিল মিটিয়ে দেয়। ইউচু বাকিদের দ্বিতীয় রাউন্ডের জন্য পাঠিয়ে দিয়ে মিরিকে বাড়িতে পৌঁছে দিতে যায়। মিরি মাতাল অবস্থায় কারোয়াকে যেতে চাইলেও ইউচু তাকে থামিয়ে বলে, এখন মাতলামি করলে সব জানাজানি হয়ে যাবে, চলো তোমাকে মোটেলে রেখে আসি। মোটেলে পৌঁছে দেখা যায় মিরি সিটি ঘুমিয়ে কাদা। ইউচু তাকে পাজাকুলা করে তার ঘরে নিয়ে যায়, কিন্তু মিরি তার ঘরে চাবি হারিয়ে ফেলেছে। ইউসু আবার নিচে গিয়ে রিসেপশনিস্টকে নিয়ে আসে দরজা খুলতে। ইউসু যখন চলে আসছিল তখন হঠাৎ মিরির ঘর থেকে এক বিকট চিৎকার শুনতে পায়। রিসেপশনিস্টের কুনজর সে আগে লক্ষ্য করেছিল, তাই কোনো কিছু না ভেবেই সে দৌড়ে উপরে গিয়ে রিসেপশনিস্টের নাকে এক ঘুষি বসিয়ে দেয়। কিন্তু আসল ঘটনা ছিল অন্যরকম। মিরি কাপ নুডলস খেতে গিয়ে নিজের পায়ে গরম পানি ফেলে পুড়িয়ে ফেলেছিল, আর রিসেপশনিস্টটাকে ফার্স্ট এইড দিতে এসেছিল। এই কাণ্ডের পর হোটেল মালিক তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ইউচু রেগে গিয়ে মিরিকে বলে, এত বড় ভোজ খাওয়ার পর তোমার লুডুস খাওয়ার কি দরকার ছিল? মিরি কাঁদতে কাঁদতে বলে, টাকা বাঁচাতে ওখানে আমি কিছু খাইনি, খুব খিদে পেয়েছিল। মিরির কষ্ট দেখে ইউচু তাকে পার্কে নিয়ে গিয়ে ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয় এবং অবশেষে কোনো উপায় না দেখে তাকে সেই 5 বিলিয়নের ভিলাতেই নিয়ে যায়। চোরের মতো তারা সুটকেস নিয়ে বাড়ির ভেতরে ঢুকে। মিরি প্রতিজ্ঞা করে বলে, আমি একদম ইঁদুরের মতো চুপচাপ থাকবো, ভোরে অফিসে যাব আর রাতে কোনো আলো জ্বালাবো না।
এদিকে ইউচুর আঙ্কেল হানগু তার আসল রূপ দেখায়। হেড ডিপার্টমেন্ট গো যে কোম্পানিতে জালিয়াতি ধরে ফেলেছিল তাকে সে কৌশলে বিষাক্ত পানীয় খাওয়ায়। সে পানি খেয়ে গাড়ি চালাতে চালাতে গোয়ের চোখে ঘুমে ঢুলুঢুলু হয়ে আসে এবং এক ট্রাকের সাথে ধাক্কা লেগে তিনি মারা যান। খুনি হানগু এরপর হাসপাতালে গিয়ে ভুক্তভোগী পরিবারের প্রতি মেকি শোক প্রকাশ করে। এমনকি ইউচুর দাদি অসুস্থ হয়ে পড়লে হানগু নিজেই দাদির প্রতিনিধি হয়ে সব দেখাশোনা করে। পরের দিন সকালে মেরি সেই আলিশান ভিলার নরম বিছানায় রাজকীয়ভাবে ঘুম থেকে ওঠে। ইউচুর দেওয়া সব শর্ত ভুলে গিয়ে সে বারান্দায় গিয়ে বুক ভরে শ্বাস নিতে যায়। হঠাৎ সে দেখতে পায় সামনের বাড়ির ডিরেক্টর বি ব্যায়াম করছেন। মেরি কোনো মতো নিজেকে লুকিয়ে ফেলে। ডিরেক্টর বি ইউচুকে ফোন করে বলে যে কোম্পানির সিও লাই তাদের ঘর দেখার জন্য শীঘ্রই আসবেন, যাতে তারা এই লটারি জেতার ঘটনা নিয়ে পিয়ার করতে পারে। মেরি তো এই খবর শুনে হুলস্থুল শুরু করে দেয়। রাতে সে বাড়ি কোনো আলো না জ্বালিয়ে ফোনের টর্চ দিয়ে কাজ সারছিল। ওইদিকে ডিরেক্টর বি ভাবছিল বাড়িতে হয়তো কেউ নেই। হঠাৎ এক মশার কামড় খেয়ে মেরি যখন হাত পা ছুড়তে শুরু করে তখন ভুলবশত সবগুলো লাইটের সুইচ একসাথে চেপে ফেলে। পুরো বাড়ি তখন ডিক্সের মতো জ্বলতে আর নিভতে থাকে। ডিরেক্টর বি আলো দেখে বুঝতে পারে কেউ বাড়িতে আছে এবং সে বেল বাজিয়ে মেরিকে পার্কিং এর ফর্ম দিতে আসে। মেরির অবস্থা করুণ শোচনীয়। অন্ধকারে লুকাবে নাকি দরজায় গিয়ে কথা বলবে তা ভেবেই সে কুল পাচ্ছে না। এদিকে মেরির বাড়ির লাইটগুলো কেন জানি কোনো কারণ ছাড়াই হুটহাট জ্বলে আর নেভে। এই সমস্যা মেটাতে ডিরেক্টর বি নিজে এসে তাকে সাহায্য করেন। তিনি মেরিকে শেখান কিভাবে হাততালির মাধ্যমে সাউন্ড সেন্সর ব্যবহার করে আলো নিয়ন্ত্রণ করা যায়, এমনকি নিচতলা থেকে উপরতলার আলো নিভানো সম্ভব। কিন্তু কাজের ফাঁকি ডিরেক্টর বিয়ের মনে এক খটকা জাগে। তিনি মেরিকে জিজ্ঞাসা করেন তার স্বামী কোথায়। মেরি উত্তর দেয় যে সে ওভারটাইম করছে তাই এখনো ফেরেনি। ডিরেক্টর বিয়ের সন্দেহ যেন কাটতেই চায় না। তিনি মনে মনে ভাবেন এই বাড়িতে কোনো পুরুষের চিহ্নই তো নেই। পার্কিং লটে গাড়ি নেই, দরজায় স্বামীর কোনো জুতা নেই, এমনকি ঘরের ভেতরে কোনো পুরুষের ব্যবহৃত জিনিসপত্র দেখা মিলছে না। মেরি তড়িঘড়ি করে অজুহাত দেয় যে তার স্বামীর সব জিনিসপত্র উপরতলায় রাখা আছে আর সে এই সপ্তাহে সব গুছিয়ে ফেলবে। ডিরেক্টর বি তখন তাকে সতর্ক দিয়ে বলেন যে সামনের সপ্তাহে জেনারেল ম্যানেজার তাদের দুজনকে দেখতে আসবেন। বিপদে পড়ে মেরি সঙ্গে সঙ্গে ইউচিকে টেক্সট করে জানাতে চায় তার কাছে বাড়িতে কোনো অ্যাথলেটিক জুতা বা পোশাক আছে কিনা। ইউচু পাল্টা ফোন করলে মেরি বাধ্য হয়ে সব সত্য স্বীকার করে। শুনে ইউচু তো রীতিমতো রেগা আগুন। সে মেরিকে ঝাড়ি দিয়ে বলে তুমি কি মশাকে ভয় পাচ্ছ? মশা কামড়ালে কি মানুষ মারা যায়? এটা হলো মনের জোরের ব্যাপার। আমি যখন ছোটবেলায় ক্যাম্পে গিয়েছিলাম তখন 20টা মশা কামড়ানোর পরও দাঁতে দাঁত চেপে সহ্য করেছি। একটা জালিয়াতি করতে চাইলে আগে মনের জোর শক্ত করতে হয়। যদিও কথাগুলো বেশ কড়া ছিল, কিন্তু ইউচু ঠিকই জানতে চাই যে সিও কবে নাগাদ আসছেন। পরের দিন তারা দুজনে একটি স্টুডিওতে যায় বিয়ের ছবি তুলতে। মেরি যখন একটি চমৎকার বিয়ের পোশাকে সামনে আসে ইউচু যেন পলক্ষীন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আসলে বিয়ের ছবি তোলার বুদ্ধিটা ইউচুরই ছিল। তার যুক্তি হলো নবদম্পতি অথচ বাড়িতে বিয়ের ছবি নেই, এটা কেউ বিশ্বাস করবে না। ধরা পড়লে ইউচু নিজেও ফেসে যাবে। ছবি তোলার সময় মেরি যখন পাথরের মূর্তির মতো আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল তখন ইউচু আচমকা তাকে নিজের কোলের ওপর টেনে নেয়। সে বলে যদি অভিনয় করতে হয় তবে ঠিকঠাক করো, আধো আধো কাজ করলে আমরা ধরা পড়ে যাব। মেরি ইতস্ত হয়ে তার গলায় হাত রাখলে ইউচু তাকে আরো নিবিড়ভাবে কাছে টেনে নেয়। শেষ পর্যন্ত সাধারণ দম্পতিদের মতোই তাদের চমৎকার কিছু ছবি তোলা হয়। ছবি তোলা শেষ হলে মেরি যখন সরে যেতে চায় ইউচু তার দিকে এমন এক তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে যেন সে বাস্তবে এই চরিত্রে মিশে গেছে। হঠাৎ সচিত ফিরে পেয়ে সে মেরিকে দূরে সরিয়ে দেয়। এরপর তারা যখন কাপড় পাল্টাতে যাবে ঠিক তখনই সেখানে কার সার্ভিস সেন্টারের সে মেয়েটি তার বান্ধবীদের নিয়ে হাজির হয়। ইউচু তড়িঘড়ি করে মেরিকে নিয়ে একটা ঘরে ঢুকে পড়ে, কিন্তু মেয়েটি তাকে চিনে ফেলে এবং তার হ্যান্ডসাম ডিরেক্টরকে বান্ধবীদের দেখানোর জন্য প্রতিটি ঘর খুঁজতে শুরু করে। মেয়েটি যখনই রুমের দরজা খুলে ইউচু উপায়ন্তর না দেখে মেরির কাছে ক্ষমা চেয়ে নিয়ে তাকে সরাসরি চুমু খেতে শুরু করে। মেরিও বাধা না দিয়ে চোখ বন্ধ করে সে মুহূর্তটি উপভোগ করতে থাকে। কিছুক্ষণ পর তারা যখন আলাদা হয় ঠিক তখনই মেয়েটি উকি দিয়ে ডিরেক্টরকে ডাক দেয়। এবার মেরি পাল্টা ইউচুকে জাপটে ধরে আরো গভীরভাবে চুমু খেতে শুরু করে। দৃশ্যটি এতটাই আবেগঘন ছিল যে সে জং লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে ইউচু আর মেরি যেন ঘর থেকে বের হতে পারছিল না। তাদের সেই আবেগময় চুমুর তীব্রতা এতটাই ছিল যে ইউচুর ঠোঁট লিপস্টিকে মাখামাখি হয়ে যায়। বাড়ি ফিরে তারা ছবিটি দেয়ালে টাঙাতে চায়, কিন্তু মেরির কাছে হাতুড়ি ছিল না, তাই সে ডিরেক্টর বিয়ের কাছে হাতুড়ি ধার নিতে যায়। ইউচু তখন মিথ্যে করে বলে যে সে গতকালকে বিজনেস ট্রিপ থেকে ফিরেছে। মিরিও ডিরেক্টর বিয়ের সামনে নববধূর মতো ন্যাকামি শুরু করে। যদিও তাদের অতি অভিনয় ডিরেক্টর বিয়ের মনের সন্দেহের দানা আরো বাড়িয়ে দেয়। এদিকে অফিসে সে জং সবাইকে গল্প করতে থাকে যে সেই স্টুডিওতে ইউচুর মতো একজনকে দেখেছে। কথা
কথাটি শুনে মিরি পানি খেতে গিয়ে বিষম খায়। যখন সহকর্মীরা মেয়েটির বর্ণনা জানতে চায়, মিরির মনে হয় সে বুঝি এবার ধরা পড়ে যাবে। সে খেয়াল করে যে মিরির সাথে সে মেয়েটির অনেক মিল আছে, কিন্তু সে মুখ পরিষ্কার দেখতে পায়নি বলে নিশ্চিত হতে পারে না। শেষমেশ তারা স্টুডিওতে ফোন করার সিদ্ধান্ত নেয়। মিরি তাদের থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ঠিক সেই মুহূর্তে ইউচু সেখানে হাজির হলে মিরির হৃৎপিণ্ড যেন গলায় চলে আসে। পরে ইউচু তাকে আশ্বস্ত করে বলে যে সে আগেভাগেই ভুয়া নামে বুকিং দিয়ে রেখেছিল। মিরি হাঁপ ছেড়ে বাঁচে এবং সে চুমুর কথা মনে করিয়ে দিলে ইউচু তাকে খেপাতে শুরু করে। সে বলে যে মিরি নাকি সারের মতো তার উপর ঝাঁপিয়ে পড়েছিল। মিরি অবশ্য তা মানতে নারাজ। ইউচু তাকে তার জামাকাপড় আর জুতোর ব্যাগ দিয়ে বলে যে অভিনয়ের খুঁটিনাটি সব নিখুঁত হতে হবে। গল্পের মোড় ঘোরে যখন ইউচু জানায় যে বড় কোম্পানির প্রেসিডেন্ট মিরির ডিজাইন পছন্দ করেছেন এবং তার সাথে দেখা করতে চান। মিরির কোম্পানির জন্য এটি একটি বিশাল সুযোগ। তবে সহকর্মীরা তাকে সাবধান করে দেয় যে সে বৃদ্ধা প্রেসিডেন্ট খুব একটা সহজ মানুষ নন। 70 বছর বয়সেও তিনি প্রতিদিন ফ্যাক্টরি পরিদর্শন করেন এবং প্রতিটি পণ্য নিজে পরীক্ষা করেন। মিরি মনে মনে প্রতিজ্ঞা করে যে সেই কাজটি জিতে নেবেই। অন্যদিকে ইউচুর পারিবারিক জটিলতা এবং তার অতীতের এক কষ্টের স্মৃতি সামনে আসে। ডিপার্টমেন্ট হেডগোয়ের আকস্মিক মৃত্যুতে প্রেসিডেন্ট খুব ভেঙে পড়েন, কিন্তু ইউচুর কাকা হাঙ্গু এই মৃত্যুকে পুঁজি করে নিজের ফায়দা লুটতে চায়। সে ভুয়া দুর্নীতির অভিযোগ মৃত ব্যক্তির ওপর চাপিয়ে দেয়। ইউসু যখন এসব নিয়ে বিমর্ষ ছিল তখন তার সৎমা ও ভাই তাকে নিয়ে উপহাস করে। একাকী ইউসু তখন তার ছোটবেলার সেই টেডি বিয়ারটি বের করে। শৈশবের সে ভয়াবহ দুর্ঘটনার কথা তার মনে পড়ে যায়, যেখানে সে তার বাবা মাকে হারিয়েছিল। সেই বিপদের সময় একটি ছোট্ট মেয়ে তাকে সান্ত্বনা দিতে নিজের জন্মদিনের উপহার এই টেডি বিয়ারটি দিয়েছিল। সেই থেকে এই খেলনাটি ইউচুর একমাত্র সঙ্গী। মিরিও সে চুমুর স্মৃতিতে আচ্ছন্ন হয়ে আছে। সে একা একা ভাবছে সেই চুমুটা কি সত্যি ছিল, সে কি নিজেও তাতে সাড়া দিয়েছিল। মিরি বুঝতে পারে সে ধীরে ধীরে ইউচুর প্রেমে পড়েছে। অন্যদিকে ডিরেক্টর বি ইউচুকে নিজের মনের কথা জানানোর পরিকল্পনা করছেন। গল্পের এই পর্যায়ে দেখা যায় মিরি তার সাজানো সংসারকে আরো নিখুঁত করতে কোমর বেঁধে নেমেছে। ডিরেক্টর বি আর জেনারেল ম্যানেজারের পরিদর্শনের কথা মাথায় রেখে সে পুরো বাড়িটিকে একটি সত্যিকারের দম্পতির আবাসে পরিণত করে। বিয়ের বড় ছবি থেকে শুরু করে জুতা, কাপড়, টুথব্রাশ, এমনকি ড্রেসিং টেবিলের প্রসাধনী পর্যন্ত এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হয় এখানে দীর্ঘদিনের একটি সুখী দম্পতি বাস করে। এমনকি উজু আর মিরি দুজনে একই রঙের ম্যাচিং পোশাকও পরেছে, যাতে তাদের রসায়ন আরো প্রগাঢ় মনে হয়। দেয়ালে টাঙানো তাদের বিয়ের ছবিটার দিকে তাকিয়ে উজু তো বেশ তৃপ্তির হাসি হাসে। মিরি বেশ বুদ্ধিমতী, সে জানে শুধু বাড়ি সাজালে হবে না, প্রশ্নের উত্তরও তৈরি রাখতে হবে। সে উজুকে বলে যে আমাদের বিয়ের তারিখ আর হানিমুনে কোথায় গিয়েছিলাম এসব ছোটখাটো তথ্য মুখস্থ করে রাখতে হবে। যখন হানিমুনের কথা উঠে মিরি জানায় যে সে লন্ডনে গিয়েছিল। শুনে ইউচু তার প্রাক্তন স্বামীর বেশ প্রশংসা করে বলে যে লোকটা তো বেশ দয়ালু ছিল। কিন্তু মিরি একটা দীর্ঘশ্বাস ফেলে তার করুণ কাহিনী শোনায়। সে বলে যে সেই হানিমুনের টিকিট সে তার 10 বছরের জমানো রিয়ট পয়েন্ট দিয়ে কেটেছিল। শুধু তাই নয়, সেই অকৃতজ্ঞ লোকটার পড়ার খরচ, বীমা আর ফ্ল্যাটের ভাড়ার টাকাও মিরিকেই দিতে হয়। লোকটা কোনোদিন উপার্জনের চেষ্টা তো করেনি, উল্টো মিরির প্রতি কোনো কৃতজ্ঞতাও ছিল না তার। মিরি স্মৃতিচারণ করে বলে যে বন্ধুদের সাথে এক ছুটিতে প্রথমবার তাদের দেখা হয়েছিল। মিরি যখন পানিতে ডুবে যাচ্ছিল তখন ওই ছেলেটি তাকে বাঁচিয়েছিল। জীবন বাঁচানোর সেই সুপুরুষকে দেখে মিরি মুহূর্তেই প্রেমে পড়ে যায়। কিন্তু আজ সে বুঝতে পারছে নিজের সবটুকু আবেগ দিয়ে ভালোবাসলেও বিনিময়ে সে শুধু ধোঁকাই পেয়েছে। ভালোবাসা থেকে তার বিশ্বাস উঠে গেছে বলে সে জানায়। ইউসু তখন নরম সুরে তাকে সান্ত্বনা দিয়ে বলে যে একদিন সে নিশ্চয়ই এমন কাউকে খুঁজে পাবে যে তার ভালোবাসাকে যথাযথ মর্যাদা দেবে। ইউচুর এই কথাগুলো মিরির মনে গিয়ে লাগে। এদিকে মিরির মা গ্রামের বন্ধুদের কাছে জামাই বাড়ির আভিজাত্য নিয়ে বেশ অহংকার করেন, কিন্তু পাশের বাড়ির মহিলারা মিরির জামাইয়ের পরিবারের রুক্ষ ব্যবহার নিয়ে সমালোচনা করে। মিরির মা এসব তোয়াক্কা না করে পরের দিন সিউলে গিয়ে জামাইয়ের জন্য খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন। মিরির সেই প্রাক্তন স্বামী যে কিনা চরম প্রতারক, সে তার শাশুড়ির মায়ের ফোন দেখে আতঙ্কে রিজেক্ট করে দেয়। ঠিক তখনই সে তার বর্তমান প্রেমিকা জেনির ফোনে সি নামের একজন সন্দেহজনক মেসেজ দেখে ফেলে। তাদের নিজেদের সম্পর্কের মধ্যেও তখন অবিশ্বাস্যর কালো মেঘ। এরই মধ্যে ডিরেক্টর বি ফোন করে মিরিকে জানায় যে আজকের পরিদর্শনের পরিকল্পনা বাতিল করা হয়েছে, কারণ জেনারেল ডিরেক্টর লি আবারও ঝামেলার সৃষ্টি করেছে। সামান্য তাকালে সে মানুষকে মারধর করে। ডিরেক্টর বি সে মারধরের শিকার হওয়া যুবককে 300 মিলিয়ন ওন দিয়ে বিষয়টি ধামাচাপা দেয় এবং তাকে নিয়ে মিথ্যা জবানবন্দি নেয় যে এটি একটি সাধারণ মারামারি ছিল। এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণের কথা শুনে ছেলেটি দ্রুত রাজি হয়ে যায়। পরিদর্শন বাতিল হওয়ায় ইউচু আর মিরি বেশ হতাশ হয়, কারণ তারা অনেক আয়োজন করেছিল। সেই অবসরে ইউচু মিরির আঁকা কিছু ডিজাইন দেখে মুগ্ধ হয়। বিশেষ করে মংসান কোম্পানির জন্য মিরি যে মাস্ক তৈরি করেছে তাই ইউচুর বেশ পছন্দ হয়। মিরি হাসতে হাসতে বলে যে সে তার প্রথম প্রেমের আদলে একটি পুরুষ মাস্কও তৈরি করেছে, যার নাম দিয়েছে মংসিক।
ইউসু টিপ্পনি কেটে বলে যে ছেলেটি দেখতে কুৎসিত আর বেশ অহংকারী। মিরি তখন ইউচুর প্রথম প্রেমের কথা জানতে চাইলে সে গম্ভীর হয়ে বলে যে জীবনে সে কখনো ভালোবাসার স্বাদ পায়নি। মিরি তাকে মিথ্যাবাদী বলে মজা করলে ইউচু কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। ঠিক তখনই ডাক্তার জিনিয়াং এর ফোন আসে। জিনিয়াং এর সাথে ইউচুর আজ দেখা করার কথা ছিল, কিন্তু ইউসু তা পুরোপুরি ভুলে যায়। জিনিয়াং তখন বেশ হতাশ হয়ে নিজেই অ্যাপার্টমেন্ট বাতিল করে একটি বারে গিয়ে কড়া মদ অর্ডার করে। সেখানেই ঘটনাক্রমে ডিরেক্টর বিয়ের সাথে তার দেখা হয়। ডিরেক্টর বিয়ে নিজের অফিসের চাপে জর্জরিত হয়ে একাই মদ গিলেছিলেন। জিনিয়াং তাকে কিছুটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং ডিরেক্টর লিয়ের মতো বদমেজাজি লোকের অত্যাচার সহ্য করার জন্য তার প্রশংসা করে। কিন্তু ডিরেক্টর বি বেশ তিক্তভাবে বলে যে তার এই অযাচিত সহানুভূতি আসলে দয়া ছাড়া আর কিছুই নয়। জিনিয়াং রেগে গিয়ে বলে যে টাকা দিয়ে হয়তো অনেক কিছু হয়, কিন্তু একা একা মদ পান করা মানুষগুলোর মনের ভেতরে যে গভীর কষ্ট থাকে তা কি টাকা দিয়ে দূর করা সম্ভব? তারা দুজন যেন নিজের অজান্তেই একে অপরের দুঃখের সাথী হয়ে ওঠে। পরের দিন অফিসে একটি মিটিং চলাকালীন মিরি তার মায়ের মেসেজ পায় যে তিনি সিউলে পৌঁছেছেন এবং খাবারের হাড়ি নিয়ে জামাই বাড়ি যাচ্ছেন। মিরি আতঙ্কে অস্থির হয়ে পড়ে। ইউসু তখন পরিস্থিতি সামাল দিতে নিজেই মিরির প্রাক্তনের বাড়িতে যাওয়ার দায়িত্ব নেয়। সেখানে গিয়ে দেখা যায় মিরির মা ততক্ষণে সেই বাড়িতে পৌঁছে গেছেন এবং জানতে পেরেছেন যে বিয়ে ভেঙে গেছে। প্রাক্তনের মা মিরির মাকে চরম অপমান করে এবং মিরিকে ডাইনি বলে গালি দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা মিরির মাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ধাক্কা খেয়ে বৃদ্ধা রাস্তায় পড়ে যান এবং তার সাথে থাকা সব খাবার নষ্ট হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ইউচু সেখানে পৌঁছায়। সে পরম মমতায় মিরির মাকে টেনে তোলে এবং সব খাবার পরিষ্কার করতে সাহায্য করে। মিরির মা প্রথমে ইউচুকে দেখে কিছুটা অবাক হলেও তার ব্যবহারে মুগ্ধ হন। তিনি ইউচুর কাছে তার মেয়ের অজস্র গুণগান করেন এবং অনুরোধ করেন যেন এই ঘটনাটি মিরিকে জানানো না হয়। ইউসু তার সম্মান রক্ষা করে তাকে বাসের টিকিট কেটে বিদায় দেয়। অফিস শেষে ইউসু যখন খাবারগুলো নিয়ে মিরির বাড়িতে পৌঁছায় তখন মিরি তার প্রাক্তনের বোনের কাছ থেকে সব সত্য জেনে কান্নায় ভেঙে পড়েছে। নিজের মায়ের এমন অপমান সে মেনে নিতে পারছিল না। ইউসুকে দেখে সে আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। এই কঠিন সময়ে ইউসু যেন মিরির জন্য এক বিশাল আশ্রয়ের পাহাড় হয়ে দাঁড়ায়। হঠাৎ জানা যায় সে প্রতারক লোকটির ইউচুর বোন আগেই মিরিকে ফোন করে অনেক চিৎকার চেঁচামেচি করেছিল। শুধু তাই নয়, পুরো পরিবার মিলে একটা সাজানো নাটক তৈরি করে মিরির ওপর মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়। মিরি ভাবছিল তার মা যখন এসব শুনবেন তখন হয়তো খুব ভেঙে পড়বেন। সে মনে মনে আক্ষেপ করে যে কেন সে সময় মতো সেখানে ছিল না, থাকলে অত্যন্ত এই অসভ্য পরিবারটির হাত থেকে তার মাকে রক্ষা করতে পারত। এই কঠিন সময়ে ইউ তাকে সান্ত্বনা দিয়ে বলে যে যাই হয়ে যাক না কেন মিরি সবসময় তার মায়ের কাছে এক গর্বের নাম। মা সবসময় তার মেয়ের মুখ থেকে সত্যিটা শোনার জন্য অপেক্ষায় থাকেন। সেই রাতে মনের সব সাহস সঞ্চয় করে মিরি তার মাকে ফোন করে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো মিরি কিছু বলার আগেই তার মা তাকে উল্টো সান্ত্বনা দিয়ে বলে যে সে যেন ওই তিক্ত অতীত ভুলে যায়। মা আগে থেকেই ওই অসভ্য লোকটাকে একদম পছন্দ করতেন না। তার কাছে এটা হলো জীবন থেকে আবর্জনা পরিষ্কার করার মতো, যাতে মিরি আরো সুন্দরভাবে বাঁচতে পারে। মায়ের এমন উদারতা দেখে মিরি আবেগপ্রবণ হয়ে যায় এবং স্বীকার করে যে সে দামি ভেলা জিতেছে। মা প্রথমে ভীষণ অবাক হলেও মিরিকে একটুও বকাঝকা করেন না। উল্টো তিনি তাকে সাবধান করে দিয়ে বলে খুব সাবধানে থাকতে হবে, যাতে কেউ কোনোভাবে এই গোপন কথাটি ধরতে না পারে। মিরি তখন উপলব্ধি করে যে তার মা কত চমৎকার একজন মানুষ। পৃথিবীটা যতটা নিষ্ঠুর সে ভেবেছিল ততটা নয়। ওইদিকে তার মা ওই প্রতারক খবুজামের ছবি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেন। ঝামেলা চুকে যাওয়ার পর খুশিতে তিনি নাচতেও শুরু করেন, কারণ ওই আপদটা তার মেয়ের জীবন থেকে বিদায় নিয়েছে এবং নিজের কর্মফল ভোগ করতে শুরু করেছে। অন্যদিকে সেই প্রতারক ইউসু তখন তার নতুন প্রেমিকা জেনির সাথে ডিনারে ব্যস্ত। কিন্তু ডিনার শেষ হতেই জেনি তার সাথে রুমে না গিয়ে বলে সে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাবে। ইউর মনে সন্দেহের দানা বাঁধে। সে লিফটে ওঠার নাটক করে দ্বিতীয় তলায় গিয়ে দ্রুত নেমে আসে এবং জেনিকে অনুসরণ করতে থাকে। দেখা যায় জেনি বাইরে না গিয়ে লিফটে করে উপরের দিকে যাচ্ছে। ইউ পাগলের মতো অন্য একটি লিফটে উঠে পড়ে, কিন্তু সে জানতো না জেনি কোন ফ্লোরে আছে। হঠাৎ তার মনে পড়ে সেই 3613 নম্বর রুমের মেসেজটির কথা। 36 তলার বাটন কাজ করছিল না দেখে সে মরিয়া হয়ে 31 তলা থেকে সিঁড়ি দিয়ে হাঁপাতে হাঁপাতে 36 তলায় উঠে যায়। সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার পায়ের নিচের মাটি সরে যায়। সে জেনিকে অন্য এক ছেলের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। শেষ পর্যন্ত যে লোকটা মিরিকে ধোকা দিয়েছিল তাকে আজ ধোকা খেতে হলো। এদিকে মিরি যখন মায়ের পাঠানো খাবারের আনন্দ নিচ্ছিল তখনই তার মা ফোন করে বলে যে তার মানিব্যাগটি খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়ের ধারণা সেটা ইউচুর গাড়িতে পড়ে গেছে। মিরি দ্রুত ইউচুকে ফোন করে। ইউসু মানিব্যাগটা খুঁজে পায় এবং খোলার সাথে সাথেই তার মুখে একটা চিলতি হাসি ফুটে ওঠে। মানিব্যাগে মিরির ছোটবেলার একটি ছবি ছিল। আসলে মিরি ছিল সেই ছোট্ট মেয়েটি যে অনেক বছর আগে ইউচুকে
একটা টেডি বিয়ার উপহার দিয়েছিল। ইউসু অবশ্য এটা আজই প্রথম জানলো তা নয়, যখন সে মিরিকে মোটেলে পৌঁছে দিয়েছিল তখনই তার সুটকেসে ওই ছবি আর হাতে সেই টেডি বিয়ারে দেখে সে চিনে ফেলেছিল যে মেয়েটিকে সে বছরের পর বছর খুঁজেছে সে আজ তারই চোখের সামনে। এই কারণে ইউসু মিরিকে সাহায্য করার জন্য সবসময় এত উৎসাহী ছিল। সে নিজ থেকে বিয়ের ফটো তোলা এবং বাড়ির যাবতীয় প্রস্তুতির কাজ গুছিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু সে কোনোদিন মিরিকে জিজ্ঞাসা করেনি যে তার কথা মনে আছে কিনা, কারণ বর্তমানের এই সুন্দর দূরত্বটুকু সে বেশ উপভোগ করছিল। ততক্ষণে সে প্রতারক ইউ সিউলে ফিরে আসে এবং মিরিকে ফোন করে নির্লজ্জর মতো কথা বলতে শুরু করে। সে এমন ভাবে কথা বলে যেন তাদের মধ্যে কোনো ব্রেকআপই হয়নি। মিরি ভয়ে ফোনটা কেটে দেয়, কিন্তু ইউ এতটাই আত্মবিশ্বাসী যে সে ভাবে মিরি হয়তো ভাব ধরছে। সে জানতো না যে মিরি আসলে তাকে ঘৃণা করে। এর মধ্যে ইউচু ফোন করে মানিব্যাগ পাওয়ার খবর দিলে মিরি পরের দিন তার অফিসে গিয়ে দেখা করার কথা বলে। পরের দিন সকালে বের হওয়ার সময় লিফটের সামনে মিরির সাথে ডিরেক্টর বিয়ের দেখা হয়ে যায়। মিরি ব্যাগ দিয়ে মুখ ঢাকার চেষ্টা করলেও ডিরেক্টর তাকে চিনে ফেলেন এবং তার স্বামীর কথা জিজ্ঞাসা করেন। মিরি মিথ্যা করে বলে যে তার স্বামী সারা রাত অফিসে কাজ করে সেখানেই থেকে গেছে। এরপর ডিরেক্টর বি মাংসানডাং কোম্পানিতে মিটিং করতে যান। মার্কেটিং ডিরেক্টর ইউসুকে যখন তার চাচার সাথে মিটিং এ ডাকা হয় এবং সে জানতে পারে যে ডিরেক্টর বি এসেছেন, তখন সে পেটে ব্যথার বাহানা দিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে, কিন্তু শেষ রক্ষা হয় না। বের হওয়ার সময় ডিরেক্টর বি এর সামনে সে ধরা পড়ে যায়। ডিরেক্টর বি খুব বুদ্ধিমানের মানুষ। তিনি বাইরে এমন ভাব করেন যেন তারা একে অপরকে চিনেন না। পরে যখন তারা একা হয় ডিরেক্টর বি বলে যে তিনি ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে ব্যবসা করতে পছন্দ করেন না। ইউসু তখন আশ্বস্ত হয়। ঠিক সে সময় লিফট থেকে মিরি বের হয় এবং ডিরেক্টরকে দেখে ভেবাচেকে খেয়ে আবার সে মিথ্যার জাল বনে। সেই ইউচুকে জড়িয়ে ধরে বলে, হানি তুমি গত রাতে অফিসের কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল তো তাই ভুল করে ফেলেছো। ডিরেক্টর বি এসব দেখে মুচকি হাসেন। ডিরেক্টর চলে যাওয়ার পর ইউসু মিরিকে বলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখন থেকে দিনে 3 বার সকাল, দুপুর এবং রাতে ফোন করে সব আপডেট দিতে হবে। সে যুক্তি দেয় যে নতুন দম্পতিরা দিনে অনেকবার কথা বলে, তাই তাদেরও সেটাই করতে হবে। এমনকি সে রাতে ঘুমানোর আগেও একবার ফোন করার নিয়ম বেঁধে দেয়। মিরি সরল মনে বিশ্বাসে রাজি হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে না যে ইউচু আসলে তার সাথে কথা বলার বাহানা খুঁজছে। সবশেষে সেই প্রতারক ইউর অবস্থা হয় করুন। জেনি তাকে সাফ জানিয়ে দেয় যে সে অন্য একজনকে বিয়ে করছে এবং ইউকে সে কেবল প্রেমিক হিসাবেই পাশে রাখতে চায়। ইউ এটা মেনে নিতে পারে না এবং জেনি তাকে চরম অপমান করে বিদায় করে দেয়। তখন সে মিরিকে ছেড়ে আসার জন্য অনুশোচনা করছে, কিন্তু ততক্ষণেও অনেক দেরি হয়ে গেছে। মিরির বান্ধবী গংহুয়া এবং মিরি যখন লাঞ্চ করতে যায় সেখানে আবার ইউসুর সাথে দেখা হয়। গংহুয়া তো ইসুর চেহারা আর ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হয়ে তার দিকে অপলক তাকিয়ে থাকে এবং মিষ্টি করে হাসতে থাকে। কথায় কথায় মিরি তার ছোটবেলার প্রথম প্রেমের গল্প শোনায়। সে হাসি মুখে বলে যে তার সে প্রথম প্রেম ছিল ব্রাদার রোস্টার বা মোরগ ভাই। কেন এমন নাম? কারণ ছেলেটার মাথাটা ছিল একদম গোল আর সুন্দর। মিরি আরো বলে এলিমেন্টারি স্কুলে পড়ার সময় এক গাড়ির দুর্ঘটনার পর সে ছেলেটি ভয়ে কাঁপছিল। মিরি মায়ায় পড়ে নিজের প্রিয় খেলনাটি তাকে উপহার দিতে চেয়েছিল, কিন্তু ছেলেটি উল্টো তাকে তাড়িয়ে দেয়। মিরি সরল মনে ইসুর সামনেই তার সে ছোটবেলার হিরোর প্রশংসা করে বলে যে সে ছেলেটি নিশ্চয়ই বড় হয়েও অনেক হ্যান্ডসাম হয়েছে। সে তখনও ঘুণাক্ষরও জানে না যে তার সে ব্রাদার রোস্টার আসলে তার সামনেই বসে আছে। মিরির মুখে নিজের প্রশংসা শুনে ইউচুর মনটা খুশিতে ভরে ওঠে। সে আনন্দিত হয়ে দুজনের খাবারের বিল মিটিয়ে দেয়। এরপর গংহুয়া সৌজন্যমূলকভাবে ইউচুকে একটি দামি পারফিউম উপহার দেয় এবং মিরিকে দায়িত্ব দেয় একটি ক্যাকটাস গাছের যত্ন নেওয়ার জন্য। গাছটি দেখে ইউচু মিরিকে দুষ্টুমি করে বলে যে ওটার ওপর যেন সে ভুলও না বসে। এই কথা শুনে মিরির সে প্রথম দিনের বিশ্রী স্মৃতি মনে পড়ে যায়, যখন প্রথম সাক্ষাতে সে ইউচুর সাইকেলের পেছনে বসতে গিয়ে ব্যথা পেয়েছিল। অফিসে ফেরার পথে ইউচুর ট্যাক্সিতে বসে একা একাই হাসতে থাকে। মিরির সেই হ্যান্ডসাম বলার বিষয়টি তাকে এক অদ্ভুত ভালো লাগার আচ্ছন্ন করে রাখে। অন্য এক দৃশ্যে দেখা যায় জেনারেল ডিরেক্টর লিকে। সে কোনো অসুস্থ ছাড়াই হাসপাতালে পড়ে আছে। তার অজুহাত হলো ঘাড় শক্ত হয়ে যাওয়া আর চোখ জ্বালাপোড়া করা। ডিরেক্টর বিও তার সাথে তাল মিলিয়ে ডাক্তার জিনিয়ংকে ব্রেন স্ক্যান করার অনুরোধ জানায়, কিন্তু জিনিয়ং তো সাধারণ কোনো ডাক্তার নয়। সে জানা যে লি আসলে সারাদিন গেম খেলে বলে তার ঘাড় ব্যথা করছে। এরপর লি পেট ফাঁপার অভিযোগ করলে ডিরেক্টর বি সাথে সাথে এন্ডোস্কোপি করার জন্য পাগল হয়ে ওঠে। জিনিয়ং তখন সবার সামনে ফাঁস করে দেয় যে লি রাতে আজে বাজে খাবার খায় আর হাসপাতালের মতো পবিত্র জায়গায় মদ পান করে। সে সাফ জানিয়ে দেয় লিয়ের মতো বাজার রোগী আর ডিরেক্টর বিয়ের মতো প্রশ্রয়দাতা সে আর দেখেনি। হাসপাতালে বেড কম থাকায় জিংইয়ং লিকে এই সপ্তাহে বিদায় করার নির্দেশ দেয়। লি রেগে গিয়ে জিংইয়ংকে দেখে নেওয়ার হুমকি দেয়, কিন্তু সে জানে না জিংইয়ং স্বয়ং হাসপাতাল ডিরেক্টরের মেয়ে, তাই তার ক্ষমতা অনেক। এদিকে জিংইয়ং এর মনে অনেক পরিকল্পনা। আজ রাতে সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপার্টমেন্টে যাবে ইউসুর সাথে দেখা করতে। সেদিন সন্ধ্যায় জিংইয়ং নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে ইউসুর সাথে দেখা করতে যায়। তার ধারণা ছিল ইউসু হয়তো তাকে ডেট করার প্রস্তাব দেবে, কিন্তু ইউসু সহজভাবে বলে যে তার দাদি এই রিসেপশনটি করে দিয়েছেন এবং তাকে নির্দেশ দিয়েছেন জিংইয়ংকে ভালো কিছু খাওয়াতে। ছোটবেলা থেকেই তারা পরিবারের মতো বড় হয়েছে। জিংইয়ং যতবার প্রেমে ব্যর্থ হয়েছে ইউসুর কাঁধে
কাঁধে মাথা রেখে কেঁদেছে। আজ সে মনে মনে ইউচুকে নিজের মনের কথা বলতে চাইছিল। সে ইউচুকে ভয় দেখানোর ছলে বলে যে ইউচুর মতো মানুষের পাশে এখনই কাউকে প্রয়োজন। ঠিক যখন জিং ইয়ং তার ভালোবাসার কথা বলতে যাবে, ইউচু হঠাৎ স্টেজের ব্যান্ডের দিকে তাকিয়ে নিজের ছোটবেলার গোলমাথার প্রশংসা করতে শুরু করে। জিং ইয়ং বুঝতে পারে ইউচু তার প্রথম প্রেম মিরির সাথে দেখা করেছে। ইউচু তখন জিং ইয়ংকে সেই করুণ ইতিহাস শোনায়। সে বলে সে মিরির পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করেছিল, কিন্তু সে জানতে পেরেছে যে দুর্ঘটনার মাত্র 2 সপ্তাহ পরেই মিরির বাবা এক রহস্যজনক পরিস্থিতিতে মারা যান। ইউসু আরিপেতে শুনেছিল যে মিরির মা সন্দেহ করেন যে ইউসুর পরিবারের দুর্ঘটনার সাক্ষী দেওয়ার কারণেই তার স্বামীকে মরতে হয়েছে। এই অপরাধবোধ থেকে ইউচু মিরির সামনে নিজের পরিচয় দিতে ভয় পাচ্ছে। জিংয়ং তাকে পরামর্শ দেয় আপাতত সত্যিটা লুকিয়ে রাখতে, যেন মিরি কষ্ট না পায়। এদিকে জেনারেল ডিরেক্টর লি আর ডিরেক্টর বি এর সম্পর্কে বিষয় উঠেছে। লি ক্ষমতার দম্ভে ডিরেক্টর বি কে সবার সামনে অপমান করে। সে বি কে তার পালিত কুকুরের সাথে তুলনা করে বলে যে তাকে খাবার আর আশ্রয় দেওয়া হয় বলে সে মানুষের মতো আচরণ করছে। বি নীরবে এই অপমান সহ্য করে নেয়। অন্যদিকে ইউচুর মনও বিষাদে ভরা। আজ তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী, অথচ আজই তার জন্মদিন। তার পরিবার মনে করে ইউচুর কারণেই তার বাবা মা মারা গেছে। ছোটবেলার এক জেদ আর এক ভুল সিদ্ধান্তের কারণে তার বাবা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে গিয়েছিলেন। এই অপরাধবোধ ইউচুকে প্রতিনিয়ত কুরে কুরে খায়। সে জানে না যে সে ট্রাক দুর্ঘটনাটি আসলে হাঙ্গু নামক এক ব্যক্তির সাজানো ষড়যন্ত্র ছিল। বিষণ্ণ ইউচিকে হঠাৎ মিরির একটি মেসেজে চমকে দেয়। মিরি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চায় এবং তাকে নিজের হাতে রান্না করা খাবার খাওয়ার আমন্ত্রণ জানায়। মিরির জীবনে কখনো রান্না করেনি। মায়ের কাছে ফোনে ইনস্ট্রাকশন নিয়ে সে অনেক পথ রান্না করে। ইউসু যখন মিরির বাড়িতে আসে, টেবিলের ওপর হরেক রকমের খাবার দেখে সে অবাক হয়ে যায়। মিরি গর্ব করে বলে যে সে প্রতিদিন এমন খাবারই খায়, কিন্তু ইসু যখন সুপে চুমুক দেয় তার মুখভঙ্গি বদলে যায়। সুপটা ছিল অসম্ভব নোনতা। মিরি নিজেই যখন টেস্ট করে সে বুঝতে পারে মিরি তার মায়ের কথা মতো নোনতা অক্টোপাসে বাড়তি লবণ দিয়ে ভুল করে ফেলেছে। ইউসু কিন্তু তাকে একটুও বকা দেয় না, বরং সুপে পানি মিশিয়ে খেয়ে নেয়। মিরির এই সাধারণ আন্তরিক প্রচেষ্টা ইউচুর হৃদয় ছুঁয়ে যায়। সে আবেগপ্রবণ হয়ে মিরিকে জিজ্ঞাসা করে কেন সে তার জন্য এত কিছু করছে, যেখানে তার নিজের পরিবারও তার জন্মদিনের কথা মনে রাখেনি। সেখানে মিরির এই ভালোবাসা তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। ইউসুর জীবনের সবচাইতে বিষাদময় দিনটি হলো তার জন্মদিন। যে দিনটি সবার কাছে আনন্দের, ইউসুর কাছে তা এক গভীর ক্ষতের নাম। কারণ এই দিনই সে তার বাবা মাকে হারিয়েছে, আর এই করুণ পরিণতির জন্য সে আজীবন নিজেকেই দায়ী করে এসেছে। প্রতি বছর যখন জন্মদিন আসে, ইউচুর মনে হয় সময়টা যদি দ্রুত পার হয়ে যেত। কেউ যখন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, সে এক অদ্ভুত অস্বস্তি আর অপরাধ বোধে ভুগতে থাকে। তবে এবারের জন্মদিনটা একটু অন্যরকম। তার পাশে আছে মিরি। মিরি তাকে আগলে রেখে পরম মমতাময় সান্ত্বনা দিয়ে বলে, জীবন যদি কখনো খুব বেশি কঠিন মনে হয়, তবে মাঝে মধ্যে সেখান থেকে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এতে কোনো অন্যায় নেই। কথা বলতে বলতে হঠাৎ মিরির ঠোঁটের কোণে একটা নুডলস লেগে যায়। ইউসু অত্যন্ত যত্ন সহকারে আলতো করে তা সরিয়ে দেয়। ইউসুর হাতের সেই আলতো ছোঁয়ায় মিরির হৃৎপিণ্ড যেন থমকে যায়। তার বুকের ভেতরটা এক অজানা শিহরণে কাঁপতে থাকে। ঠিক সেই মুহূর্তে আকাশের মেঘ চিরে এক জোড়া চমৎকার ডাবল রেইনবো বা জোড়া রংধনু দেখা হয়। মিরি উত্তেজনায় টকবক করে ইউচিকে ডেকে বলে, জলদি এসো, দেখে যাও কি সুন্দর রংধনু। জলদি মনে মনে কিছু একটা চেয়ে নাও। মিরি তাকে শেখায় যে জীবনে 3টি সময় আছে যখন প্রার্থনা করলে তার নিশ্চিত পূরণ হয়। 1, যখন বছরের প্রথম তুষারপাত হয়। 2, টানেলের ভেতরে দিয়ে যাওয়ার সময় যখন দম বন্ধ করে রাখা হয়। আর 3, যখন আকাশে জোড়া রংধনু দেখা হয়। ইউসু এসব রূপকথার বিশ্বাস না করলেও মিরির আবদারে তার সাথে প্রার্থনা করতে দাঁড়ায়। মিরি চোখ বন্ধ করে মনে মনে অনেকগুলো ইচ্ছা প্রকাশ করে। সব যেন ঠিক হয়ে যায়। সে যেন অনেক টাকা আয় করতে পারে, তার মা যেন সুস্থ থাকে, আর তাদের এই গোপন আস্থানাটার কথা যেন কেউ কোনোদিন জানতে না পারে। অন্যদিকে ইউসুর কাছে মিরি তার ইচ্ছার কথা জানতে চাইলে সে এড়িয়ে গিয়ে বলে সে নাকি ভুলে গেছে কি চেয়েছে। আসলে ইউচু মনে মনে চেয়েছিল যে মেয়েটি তাকে জীবনের কঠিন মোড়ে বারবার বাঁচার রসদ দিয়েছে, সেই মিরির সব ইচ্ছা যেন পূরণ হয়। এরপর এক নাটকীয় মুহূর্তের সৃষ্টি হয়। মিরি অসাবধানবশত একটি পাইপে পা লেগে হোঁচট খেয়ে সরাসরি ইউচুর বুকে গিয়ে পড়ে। মুহূর্তের জন্য সময় যেন থমকে যায়। দুজন দুজনের বাহুবন্ধন আবদ্ধ হয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই মিরির সে প্রতারক প্রাক্তন প্রেমিক সেখানে এসে হাজির হয়। সে তার আন্টির বাসায় বিড়াল রাখতে আসছিল, যা কাকতালীয়ভাবে এই ভিলার এলাকাতেই ছিল। দূর থেকে একজনকে মিরির মতো দেখতে পেয়ে সে গাড়ি থামায়। ওদিকে সাথে ইউসুফ যখন মিরির চোখের দিকে তাকিয়ে অনুরাগের সাথে তার ঠোঁটের খুব কাছে মুখ নামিয়ে আনছিল, ঠিক তখনই মিরি নিচে তাকিয়ে সে প্রতারক লোকটিকে দেখে ফেলে। সে আতঙ্কে ইউসুফকে নিয়ে নিচে বসে পড়ে। লোকটি কলিং বেল বাজালেও তারা দরজা খোলে না। শেষ পর্যন্ত বিড়ালের উৎপাতের কারণে লোকটি চলে যেতে বাধ্য হয়। মিরি হাফসেরে বাঁচলেও তার দুশ্চিন্তা কাটে না। তবে ইউসুফ তাকে সাহস দিয়ে বলে, আবেগের চেয়ে এখন যুক্তি দিয়ে ভাবা বেশি জরুরি। এই বাড়িটি মিরির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ঘৃণার বশবর্তী হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। গল্পের অন্যদিকে ডক্টর জিনিয়ং এবং ডিরেক্টর বি কে একই পার্কে জগিং করতে দেখা যায়। জিনিয়ং ডিরেক্টর বি কে খুব একটা পছন্দ করে না,
কারণ সে জানে এই লোকটা তার বসের সামনে কুকুরের মতো আজ্ঞা পালন করে। কিন্তু এর মধ্যেই একটা দুর্ঘটনা ঘটে। জিনিয়ং এর এক বান্ধবী হঠাৎ হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়ে। জিনিয়ং দ্রুত তাকে সিপিআর দিতে শুরু করে। ঠিক সে সময় এক লম্পট যুবক গোপনে জিনিয়ং এর ভিডিও করতে থাকে। ডিরেক্টর বি তাকে দেখে ফেলে এবং নিজের জ্যাকেট খুলে জিনিয়ংকে ঢেকে দেয় যাতে তার গোপনীয়তা রক্ষা হয়। এরপর সে নিজেই সিপিআর দেওয়া শুরু করে। পরে ডিরেক্টর বি সে লম্পটকে ধরে আচ্ছামতো ধুলাই দেয় এবং ফোন থেকে সব ভিডিও ডিলিট করে দেয়। এই ঘটনার মাধ্যমে ডিরেক্টর বি এর চরিত্রের এক মানবিক দিক ফুটে ওঠে। কাজের ক্ষেত্রে মিরি তার সৃজনশীলতার পরিচয় দেয়। সে মংসানডাং কেকের জন্য গয়নার বাক্সের মতো কাঠের চমৎকার বক্স ডিজাইন করে। সাথে হো নামের একজন জনপ্রিয় সন্ন্যাসী কবির কবিতা ক্যালিগ্রাফি করে থ্যাংক ইউ কার্ড হিসেবে ব্যবহার করার আইডিয়া দেয়। ইউসুর মার্কেটিং ডিপার্টমেন্ট এই আইডিয়া দেখে মুগ্ধ হয়। কিন্তু বিপত্তি ঘটে তখনই যখন জানা যায় সেই সন্ন্যাসী কবি মদ্যপ অবস্থায় বিমানে এক ক্রুর ওপর হামলা চালিয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই চারদিকে নিন্দার ঝড় ওঠে। মেরি যে কার্ডগুলো ডিজাইন করেছিল তা এখন কোম্পানির জন্য গলার কাটা হয়ে দাঁড়ায়। ইউসুর প্রতিপক্ষ ইয়ংসু এই সুযোগে ইউসুকে বিপদে ফেলার ষড়যন্ত্র করে। মার্কেটিং টিম তখন পাগলের মতো সেই ডেলিভারি ট্রাকগুলোর পিছু নেয় যাতে গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই বিতর্কিত কার্ডগুলো সরিয়ে ফেলা হয়। কেউ মোটরসাইকেলে, কেউ গাড়িতে করে ছুটতে থাকে। এমনকি ইউসু যখন একটি বক্স উদ্ধার করতে যায় তখন এক বিশাল কুকুর তাকে চোর ভেবে তাড়া করে। যখন ইউসু ভয়ে চোখ বন্ধ করে মৃত্যুর প্রহর গুনছিল ঠিক তখনই মিরি ত্রাতা হিসেবে আবির্ভূত হয়। সেই কুকুরের দিকে বিস্কুট ছুড়ে দিয়ে ইউসুকে এক নিশ্চিত বিপদ থেকে বাঁচিয়ে নেয়। ইউসুকে যখন সেই বিশাল কুকুরটি তাড়া করছিল মিরি তখন অকুস্থলে পৌঁছে এক আশ্চর্য কাণ্ড ঘটায়। সেই কুকুরটিকে উদ্দেশ্য করে খুব শান্ত স্বরে বসা এবং লাফানোর নির্দেশ দিতে থাকে। মিরির হুকুমে হিংস্র কুকুরটি নিমেষেই শান্ত হয়ে পোষা প্রাণীর মতো আচরণ করতে শুরু করে, যা দেখে ইউসু বিস্ময় বিমূঢ় হয়ে যায়। ইউসু অবশ্য নিজের ইগো ধরে রাখতে আলতো করে বলে মিরি না এলেও সে কুকুরটিকে সামলে নিতে পারত। যাই হোক, পুরো টিমের প্রচেষ্টায় কার্ডের সেই সংকটজনক পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করা সম্ভব হয়। ইউসুকে মেরিকে অফিসে পৌঁছে দেওয়ার কথা ভাবছিল, কিন্তু ঠিক তখনই সে প্রতারক লোকটির ফোন আসে। মিরি ফোন না করে ইউসুর কাছে স্বীকার করে যে লোকটির সাথে তার দেখা হয়েছিল। ওদিকে প্রতারক লোকটি মিরির সাড়া না পেয়ে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। তার বোন তাকে সতর্ক করে দিয়ে বলে মিরির সাথে আর যোগাযোগ না করতে, কারণ সামনেই জেনির সাথে তার বিয়ে। কিন্তু লোকটি উল্টো তার মা এবং বোনকে দোষারোপ করতে শুরু করে। সে মনে করে তাদের কারণেই মিরি আজ তাকে ক্ষমা করছে না। পরে সে খবর পায় যে মিরি এখন মাংসানডাং এর ডিরেক্টরের সাথে অফিসে আছে। ইউসু যখন জানতে পারে যে সেই প্রতারক লোকটি তাদের গোপন আস্তানার কথা এখনো জানে না, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মিরি সাপ জানিয়ে দেয় সে প্রয়োজনে ধরা পড়বে, তবু ওই লোকটার সাথে কোনো আপোষ করবে না। মিরির এই দৃঢ়তা দেখে ইউসু তাকে আশ্বস্ত করে বলে আমি তোমার পাশে থেকে শেষ পর্যন্ত লড়বো। ইউসুর এই কথাগুলো মিরির মন ছুঁয়ে যায়। সে আবেগপ্রবণ হয়ে ইউসুকে জড়িয়ে ধরে বলে তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। তুমি পাশে না থাকলে আমি কার উপর ভরসা করতাম জানি না। এরপর শুরু হয় লুকোচুরির খেলা। প্রতারক লোকটি গোপনে মিরিকে অনুসরণ করতে করতে সেই ভিলার এলাকায় পৌঁছে যায়। সে যখন সিকিউরিটি গার্ডের কাছে ধরা পড়ার উপক্রম হয় তখন পরিচিত একজনের সাথে দেখা করার অজুহাত দিয়ে পার পেয়ে যায়। ওইদিকে বাড়ির সামনে ডিরেক্টর বি কে দেখে ইউসু বাধ্য হয়ে মিরির সাথে ঘরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে ইউসুর ঘরের পানির বাল্ব ঠিক করতে গিয়ে পুরো ভিজে একাকার হয়ে যায়। লজ্জায় লাল হয়ে ইউসু যখন নিজেকে সামলানোর চেষ্টা করছিল তখন সে রসিকতা করে নিজেকে একজন কাজের স্বামী হিসেবে দাবি করে। স্বামী শব্দটা শুনে দুজনেই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। তবে ইউসুর ভেজা জামা কাপড় শুকানোর জন্য সে রাতটা সেখানেই থেকে যায় এবং পরের দিন দুপুরে একসাথে লাঞ্চ করার পরিকল্পনা করে। পরের দিন মিরি যখন ময়লা ফেলতে বাইরে আসে তখন হঠাৎ সে প্রতারক লোকটি তার সামনে উদয় হয়। সে মিরিকে একের পর এক জেরা করতে শুরু করে, তুমি এখানে কি করছো? ওই লোকটা কে যে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল? মিরি তাকে তাড়ানোর চেষ্টা করলেও সে জোর করে ঘরে ঢুকে পড়ে এবং মিরিকে চরিত্রহীন অপবাদ দিতে থাকে। প্রচন্ড রাগে মিরি ঘরের আলো নিভিয়ে দিয়ে তাকে ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। ধস্তাধস্তির এক পর্যায়ে লোকটি পড়ে গিয়ে মারাত্মক আঘাত পায়। মিরি নিরুপায় হয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানায় তার কবজি এবং পেলভিস ভেঙে গেছে, তাই তাকে কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে। আর তার অভিভাবক হিসেবে মিরিকে অনিচ্ছা সত্ত্বেও সেখানেই সময় দিতে হয়। গল্পের অন্য এক সমান্তরাল ধারায় ইউচুর কাকা হাঙ্গুর কালো অধ্যায় উন্মোচিত হতে শুরু করে। হাঙ্গুর কোম্পানির টাকা আত্মসাৎ করে আমেরিকায় নিজের এক রক্ষিতা ও সন্তানের ভরণ পোষণ চালাচ্ছিল। কোম্পানির অডিট রিপোর্টটি সেই কৌশলে লুকিয়ে ফেলে যাতে ইউসুই কিছু বুঝতে না পারে। অন্যদিকে ডক্টর জিনিয়ং ডিরেক্টর বিয়ের প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়ে। সে তাকে ধন্যবাদ জানিয়ে এক প্যাকেট দামি ক্যান্ডি উপহার দেয়। যদিও ডিরেক্টর বি তার চিরচেনা শীতল মেজাজেই অনড় থাকে। ইউসু দীর্ঘক্ষণ লাঞ্চের জন্য মিরির অপেক্ষা করলেও মিরি হাসপাতালে আটকে থাকার কারণে আসতে পারে না। পরে ইউসু যখন হাসপাতালে পৌঁছায় সে দেখে
সেই প্রতারক লোকটি মিরিকে জড়িয়ে ধরে যন্ত্রণায় কাতরাচ্ছে। ইউসু আরেক মুহূর্ত দেরি না করে মিরির হাত থেকে লোকটিকে কেড়ে নেয় এবং নিজেই তার সেবা করার দায়িত্ব নেয়, যা আসলে লোকটির জন্য সেবার চেয়ে শাস্তির মতোই ছিল। শেষ মুহূর্তে মিরি যখন ইউসুর কাছে ক্ষমা চায় এবং সব বুঝিয়ে বলে, তখন ইউসু কিছুটা অভিমান স্বরে প্রশ্ন করে, তুমি কেন আমাকে সাহায্য করতে বললে না? কেন এখনো ওই লোকটার যত্ন করছো? তোমার কি এখনো ওর জন্য মায়া হয়? মিরি আমতা আমতা করে বলে যে সে শুধু লোকটির ঝামেলা থেকে বাঁচতে চেয়েছিল। ইউসু তখন সরাসরি মিরির চোখের দিকে তাকিয়ে এক গভীর স্বীকারোক্তি দেয়। সে গম্ভীর গলায় বলে, হয়তো আমি তোমাকে পছন্দ করি, তাই আমার এত রাগ হচ্ছে। ইউসুর এই স্বীকারোক্তি মিরিকে স্তব্ধ করে দেয়। আর সেখানেই আমাদের আজকের ড্রামাটা শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।